হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা আমাদের রাসায়নিক পরিবর্তনের আমরা নতুন একটা লেকচার স্টার্ট করতেছি ভাই। সো আমি অবশ্যই আশা করতেছি তোমরা হচ্ছে আগের লেকচারগুলো দেখে আসছো, মিনিমাম 2টা লেকচার আগের। কারণ ওই লেকচার 2টা না দেখলে তুমি কিন্তু আজকের লেকচারের ম্যাথগুলো কিছুই বুঝবা না, কারণ আমরা ওখানে হচ্ছে থিওরি সবগুলো কভার করে আসছি। ওকে, তো আমি এতটুকু আশা করতেছি তোমরা ওগুলো দেখে আসছো। আচ্ছা, এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা এখানে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আজকে আমাদের পড়া স্টার্ট করি। প্রথমে আমরা একটু করে হালকা থিওরি পড়বো, এরপর হচ্ছে আমরা কোথায় চলে যাবো ভাই, ম্যাথে চলে যাবো আমরা। আচ্ছা, এবার আমরা চলো একটা জিনিস হিসাব করার চেষ্টা করি। আমাদের একটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করি যে ক্যাসি এর মানটা কত কত হইতে পারে, বা ক্যাসি এর মানের উপর কোনো রেস্ট্রিকশন আছে কিনা, বা এখান থেকে কি ধরনের কোয়েশ্চন থাকে। চলো আমরা দেখি আসো ক্যাসি এর মান, এটার উপর কোনো রেস্ট্রিকশন আছে কিনা। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা বিক্রিয়া এক্সাম্পল দিই ভাই। ধরা যাক একটা বিক্রিয়ক, এটা মোল নিছো, এটা গ্যাসীয় অবস্থায় আছে। তারপর ধরো বি একটা বিক্রিয়ক, এটার বি মোল নিছো, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। আর এটা ধরো তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থায় উপনীত হয়েছে। এটা ধরো কিসে উপনীত হয়েছে ভাই, সাম্যাবস্থায় উপনীত হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এরা উপনীত হয়েছে কোথায় দেখো, সাম্যাবস্থায়। সি সি গ্যাস উৎপন্ন হচ্ছে, সাপোজ ধরো এখানে ডি ডি গ্যাস তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা যখন ক্যাপে গেছি থিওরি ক্লাসের একদম প্রথমটাতে ছিলাম, আমরা একটা জিনিস দেখো তো, আমরা একটা গ্রাফ আঁকছিলাম। গ্রাফটা কিসের ছিল ভাই, দেখো তুমি যদি একটু মনে করার চেষ্টা করে দেখো, গ্রাফটা ছিল তোমার এরকম। আমরা এখানে দিছিলাম তোমার হচ্ছে ভাই সময়, আর এই পাশে আমরা রাখছিলাম হচ্ছে তোমার ভাই ঘনমাত্রা, রাইট? তো বিক্রিয়কের ঘনমাত্রার গ্রাফটা কিরকম ছিল ভাই, আশা করি সবাই দেখে আসছো এগুলা। বিক্রিয়কের ঘনমাত্রার গ্রাফটা ছিল এরকম, তারপরে জিনিসটা এভাবে করে হয়ে যেত। আর উৎপাদের ঘনমাত্রার গ্রাফটা কিরকম ছিল ভাই, যদি মনে করার চেষ্টা করে দেখো, উৎপাদের ঘনমাত্রার গ্রাফটা ছিল এরকম করে গিয়ে গিয়ে ফিক্সড হয়ে যেত। অর্থাৎ লালটা যেটা আঁকলাম আমরা, এটা ছিল হচ্ছে আমার বিক্রিয়কের ঘনমাত্রার গ্রাফ। আর কালোটা যেটা আঁকলাম আমরা, এটা হচ্ছে তোমার উৎপাদের ঘনমাত্রার গ্রাফ। এটা আশা করি সবাই দেখে আসছো, না দেখলে আমি একটু করে বলি জিনিসটা। একটা জিনিস দেখো, এখানে এটা কত সময়, একদম সেন্টারের সময়টা 0, অর্থাৎ সময় যখন 0 সেকেন্ড। দেখো তো, মানে সময় 0 সেকেন্ড মানে কি, বিক্রিয়া তখন স্টার্ট হয় নাই। তো বিক্রিয়া যখন স্টার্ট হয় নাই তখন বিক্রিয়ক থাকে সর্বোচ্চ, আর উৎপাদে থাকবে তোমার একদম 0। আস্তে আস্তে তোমার হচ্ছে ভাই বিক্রিয়কটা কমতে থাকবে, আর আস্তে আস্তে তোমার হচ্ছে উৎপাদনটা এভাবে করে বাড়তে থাকবে। আর যেই মুহূর্তে তারা কিসে পৌঁছাবে ভাই, সাম্যাবস্থায় পৌঁছাবে, যেই মুহূর্তে তারা দেখো সাম্যাবস্থায় পৌঁছাবে, দুজনের ঘনমাত্রায় কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। ওকে, এই জিনিসটা আমরা হচ্ছে গতদিনে মানে আগের প্রথম লেকচার আমরা দেখে আসছি, তাই না ভাই? আর এখান থেকে তাহলে তোমার কি স্টার্ট হবে ভাই, এখান থেকে তোমার স্টার্ট হবে হচ্ছে ভাই সাম্যাবস্থা। আচ্ছা, তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এখানে কি হচ্ছে ঘটনাটা, এটি কিন্তু ঘনমাত্রার গ্রাফ, রাইট? এটা কিন্তু তোমার কিসের গ্রাফ, ঘনমাত্রার গ্রাফ। আর আমরা অলরেডি আলোচনা করে আসছি কি বলতো, সাম্যাবস্থার মধ্যে আমরা যে তোমার কি কি হিসাব করি, এই যে ক্যাপি আর ক্যাসি হিসাব করি, এরা এরা কিন্তু শুধুমাত্র সাম্যাবস্থাতেই হিসাব হয়, অন্য কোনো অবস্থাতে কিন্তু হিসাব করা যাবে না। অন্য অবস্থায় হিসাব করলে সেটা কি 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 হয়ে যাবে, কিউপি আর কিউসি। এগুলো আমরা কিন্তু গত লেকচারে আলোচনা করে আসছি ভাই। সাম্যাবস্থায় আমরা হিসাব করি ক্যাপি ক্যাসি, অন্য অবস্থায় হিসাব করি আমরা কিউপি আর কিউসি, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতেছি, দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই যে উপরে কালো গ্রাফের এই অবস্থাটা সাম্যাবস্থা, এটাও একটা সাম্যাবস্থা। দেখো তো ভাই, সাম্যাবস্থায় বিক্রিয়কের কিন্তু একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, সাম্যাবস্থায় বিক্রিয়কের কিন্তু একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে এটা। আবার উৎপাদনের কিন্তু একটা কি আছে বলতো, নির্দিষ্ট একটা কিন্তু ঘনমাত্রা আছে। দেখছো জিনিসটা, দেখো এখানে খেয়াল করে দেখো, সাম্যাবস্থায় কিন্তু উৎপাদনের একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে, বিক্রিয়কের কিন্তু একটা নির্দিষ্ট ঘনমাত্রা আছে। তার মানে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে, এটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে ভাই, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে উৎপাদের ঘনমাত্রাও তোমার হচ্ছে যে ভাই 0 থাকে না, বিক্রিয়কের ঘনমাত্রা কি থাকে না, 0 থাকে না। অর্থাৎ কারোই ঘনমাত্রা সাম্যাবস্থায় পৌঁছানোর পরে 0 হইতে পারবে না। এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এখান থেকে খেয়াল করে দেখো, গ্রাফ থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এখান থেকে সাম্যাবস্থা স্টার্ট হইছে, এটা নিচেরটার এখান থেকে সাম্যাবস্থা স্টার্ট হইছে। তো এগুলাকে তুমি যদি একটু পিছিয়ে বাড়াও, এগুলাই তো এই সময়ের ঘনমাত্রা নির্দেশ করতেছে, তাই না? খেয়াল করে দেখো, আমরা কি করলাম এখানে ভাই, আমরা এই যে বিক্রিয়কের যে গ্রাফটা ছিল বিক্রিয়কের জন্য, এটাকে জাস্ট আমরা পিছিয়ে বাড়াইছি। পিছিয়ে বাড়ানোর পরে আমরা এই পয়েন্টটা পাইছি। এখন এই পয়েন্টটা কি নির্দেশ করতেছে, সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এই পয়েন্টটা নির্দেশ করতেছে সাম্যাবস্থায়, ভাই এটাকে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা কেন বলতেছেন, কারণ দেখো সাম্যাবস্থা অর্জন হওয়ার পরেই তো তুমি পিছনে টানছো এটাকে, রাইট?
আচ্ছা, সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা, এবং আমরা এখানে দেখতেছি এটা কিন্তু কত ভাই, নট ইকুয়ালস টু জিরো। আর তুমি জিনিসটা চিন্তা করো না ভাই, সাম্যাবস্থা মানে কি, সম্মুখমুখী বিক্রিয়াও চলে, পশ্চাৎমুখী বিক্রিয়াও চলে। তো কেউ যদি জিরো হয়ে যায় তাহলে বিক্রিয়াটা চলতে পারবে না ভাই, চলতে পারবে না। তো আমরা অলরেডি দেখে আসছি সাম্যাবস্থার মধ্যে সম্মুখমুখী বিক্রিয়াটাও চলে, আবার পশ্চাৎমুখী বিক্রিয়াটাও চলে। তাহলে এদের যদি কেউ যদি জিরো হয়ে যাইতো তাহলে তো জিনিসটা চলতো না। দুজনের কিছু না কিছু আছে বলে তো জিনিসটা হচ্ছে চলে, তাই না, বিক্রিয়াটা। আশা করি জিনিসটা এখান থেকে ব্যাখ্যাটা বুঝতে পারছো। এরপরে খেয়াল করে দেখো, আমরা এই উৎপাদের সাম্যাবস্থা উৎপাদের ঘনমাত্রা এটা ছিল, আমরা এটাকে যখন পিছে ব্যাক করাইছি তখন আমরা এখানে গিয়ে পাইছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সাম্যাবস্থায় সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রা। এবং এটাও আমরা দেখতেছি স্পষ্টভাবে এখান থেকে জিরো থেকে ছোট হবে না, মানে সরি কি বলি টার্ম না, জিরোর ইকুয়াল হবে না, জিরো থেকে অবশ্যই অবশ্যই বড় হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, আমরা অবশ্যই অবশ্যই বুঝতেছি যে এই যে সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা জিরো থেকে বড় হবে এবং জিরোর ইকুয়াল হবে না। সেম ভাবে সাম্যাবস্থায় উৎপাদের ঘনমাত্রাও জিরো থেকে বড় হবে এবং জিরোর ইকুয়াল হবে না। আমরা দেখতেছি তো গ্রাফ থেকে এটা, রাইট। এতটুকু আশা করি আমরা এখানে বুঝতে পারছি এই গ্রাফটা থেকে। আচ্ছা, তাহলে এইবার যদি আমি এই বিক্রিয়া থেকে যদি আমি ক্যাসি সূত্র লিখতাম, তাহলে বিক্রিয়া থেকে ক্যাসি সূত্রটা আমি কিভাবে লিখতে পারতাম ভাই, লিখতে পারতাম দেখো, সি এর ঘনমাত্রা এটার উপরে পাওয়ার চলে যেত মূল সংখ্যা সি, ডি এর ঘনমাত্রা পাওয়ার চলে যেত মূল সংখ্যা ডি, এ এর ঘনমাত্রা পাওয়ার চলে যেত এ, বি এর ঘনমাত্রা পাওয়ার চলে যেত বি। এতটুকু তো আমরা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, এইবার আসো এখানে আমরা কিছু জিনিস আলোচনা করার চেষ্টা করি যে ক্যাসিয়ার ভ্যালু কত কত হইতে পারবে আর ক্যাসিয়ার ভ্যালু কত কত হইতে পারবে না। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানের মধ্যে প্রথম কথা খেয়াল করে দেখো তো ভাই, এই যে জিনিসটা আছে উপরে উপরে, এগুলো কি উৎপাদন না? আমরা উপরে এগুলোকে কি বলছি দেখো তো, এই সি আর এই ডি এগুলো কি বলতো, এগুলো হচ্ছে উৎপাদ, রাইট। আচ্ছা, তাহলে এগুলোকে তুমি বলতেছো হচ্ছে উৎপাদ। আর তুমি মাত্র প্রমাণ করে আসছো এখানে দেখো যে উৎপাদক ঘনমাত্রা কখনো জিরো হইতে পারবে না। তার মানে উৎপাদক ঘনমাত্রা কখনোই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তাহলে উপরের জিনিসটা যদি কখনো জিরো না হয়, সাপোজ ধর এটা 2 হইতে পারবে, 3 হইতে পারবে, 5 হইতে পারবে, এবং আমরা কিন্তু আলোচনা করে আসছি জিরো হইতে পারবে না এবং জিরো থেকে কিন্তু বড় হবে। তাহলে এই উপরে জিনিসটা যদি জিরো না হয় এবং অলওয়েজ যদি জিরো থেকে যদি বড় আসে, তাহলে ক্যাসিয়ার ভ্যালুটা কখনো কি হতে পারবে না, জিরো হইতে পারবে না। খেয়াল করে দেখো, আমরা তাহলে এখান থেকে ডিসিশন আসতে পারি ক্যাসিয়ার ভ্যালুটা কখনোই জিরো হবে না। কেন জিরো হবে না আমি তোমাকে আরেকবার ব্যাখ্যা করি জিনিসটা। খেয়াল করে দেখো, এই যে ক্যাসিটা আমরা হিসাব করতেছি কোথায় বলো তো, সাম্যাবস্থায়। তাহলে আমাদের সাম্যাবস্থা নিয়ে চিন্তা করতে হবে। আমরা কিছুক্ষণ আগে মাত্র গ্রাফ থেকে দেখে আসলাম সাম্যাবস্থার মধ্যে এই উৎপাদ যেগুলো থাকে, উৎপাদের ঘনমাত্রা জিরো না। একটা জিনিস তুমি চিন্তা করো না, সাপোজ ধরো এখানে তোমার লেখা আছে জেড ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন জেড এর ভ্যালু জিরো কখন হবে, তখন তোমার উত্তরটা হবে ভাই যখন এক্স জিরো হবে। আবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি জেড এর ভ্যালু ইনফিনিটি কখন হবে, যখন তুমি বলবা ভাই যখন ওয়াই এর ভ্যালু যখন জিরো হবে, ওয়াই এর ভ্যালু যখন জিরো হবে, অথবা এক্স যখন ইনফিনিটি হবে। কিন্তু আমরা বেসিক্যালি এই দুটাকে আমরা আলোচনা করতেছি, চলো। তাহলে আমি এখানে কি বললাম তোমাকে দেখো, আমি বললাম এখানে জেড ইকুয়ালস টু এক্স বাই ওয়াই, এবং আমি তোমাকে কোয়েশ্চেন করলাম জেড জিরো কখন হবে। তুমি তখন বলবা ভাই জেড জিরো হওয়ার জন্য উপরের এক্স জিরো হইলেই চলবে, আবার ওয়াইটা ইনফিনিটি হইলেও চলবে, কিন্তু আমি নিচেরটা নিয়ে চিন্তা করতেছি না এখন। হ্যাঁ, আবার দেখো আমি বলতেছি জেড ইনফিনিটি কখন হবে, আমি তোমাকে বললাম জেড ইনফিনিটি কখন হবে, তখন তুমি বলবা যে ভাই ওয়াই ইকুয়াল জিরো হইলে, কারণ নিচে যদি জিরো হয় তাহলে আমরা জানি উপরে যদি একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, নিচে যদি জিরো থাকে, সেই নির্দিষ্ট ভ্যালুকে জিরো দিয়ে ভাগ করলে কিন্তু ইনফিনিটি চলে আসে, রাইট। তাহলে ওয়াই যদি কোনো কারণে জিরো হয় তাহলে এখানে জেড ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি প্রথমটা দিকে একটু লক্ষ্য করেন, আপনি বলতেছেন এক্স ইকুয়াল যদি জিরো হয় তাহলে হচ্ছে আপনার জেড ইকুয়াল জিরো হবে। ভাই ওয়াই ইকুয়াল টু ইনফিনিটি হইলেও তো জেড ইকুয়াল জেড ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ, এটা ঠিক আছে ভাই, কিন্তু আমরা কি করতেছি দেখো, আমি তোমাকে বুঝাই বলি, এখানে খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা আর আমরা এখানে যেটা লিখলাম, এই ইকুয়েশনটার মধ্যে দেখো এখানে ডান পাশে কারা কারা আছে। এই প্রথম ইকুয়েশনের ডান পাশে কিন্তু এই যে উৎপাদ আর বিক্রিয়ক আছে, রাইট। আবার এখানে দেখো তো এই ইকুয়েশনের ডান পাশে এক্স আর ওয়াই আছে। তো আমাকে একটু করে তুমি বলো, উৎপাদের ঘনমাত্রা কখনো ইনফিনিটি হইতে পারে? উৎপাদের ঘনমাত্রা কিন্তু কখনো ইনফিনিটি হইতে পারে না। আবার বিক্রিয়কের ঘনমাত্রা কখনো ইনফিনিটি হইতে পারে? ইনফিনিটি হইতে পারে না। এখানে এই ইকুয়েশনে এক্স দ্বারা কি নির্দেশ করতেছে দেখো, এই ইকুয়েশনটার মধ্যে এক্স দ্বারা কি নির্দেশ করতেছে, উৎপাদ, আর ওয়াই দ্বারা কি নির্দেশ করতেছে, বিক্রিয়ক। তো আমরা অলরেডি জানি
উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা কখনোই ইনফিনিটি হইতে পারবে না, তাই এখানে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু কখনো ইনফিনিটি নিব না, আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু 0 0 দিয়ে চেক করব। ঠিক আছে, তো এক্স যদি 0 হয় তাহলে খেয়াল করে দেখো, এক্স যদি 0 হয় তাহলে জেড 0 হয়ে যাবে, আর ওয়াই যদি 0 হয়, নিচেরটা যদি 0 হয় তাহলে জেড হয়ে যাবে ইনফিনিটি। কিন্তু একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, মাত্রই তুমি এখানে বলে আসলা গ্রাফ থেকে যে ভাই উৎপাদের ঘনমাত্রা কখনো 0 হবে না, তাহলে মাত্রই আমরা বলে আসলাম এখানে উৎপাদের ঘনমাত্রা কখনোই 0 হবে না, তাহলে জেডও কখনো 0 সমান হবে না। আবার এখানে আমরা মাত্রই বলে আসলাম, দেখো এখানে খেয়াল করে দেখো, বিক্রিয়কের ঘনমাত্রাও কিন্তু 0 হবে না, রাইট? আমরা এখানে মাত্রই বলে আসলাম দেখো বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু 0 হবে না, তাহলে এইটাও কিন্তু 0 সমান হবে না, তাহলে এটাও ইনফিনিটি সমান হবে না। অর্থাৎ তাহলে দেখো আমি যদি এই দুইটাকে যদি কম্পেয়ার করি, অর্থাৎ এই ইকুয়েশনটার সাথে যদি আমরা এই ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করি, আমরা মাত্র দেখলাম উৎপাদের ঘনমাত্রা কখনোই 0 হবে না। তো উৎপাদের ঘনমাত্রা 0 না হলে কখনোই ক্যাসির মানটা কি হবে না বলো তো? 0 হবে না। আবার আমরা মাত্র জানি যে বিক্রিয়কের ঘনমাত্রাটাও কখনো কি হবে না? 0 হবে না। অর্থাৎ এই জিনিসটা দ্বারা তো বিক্রিয়ক বোঝাচ্ছে, এবং এই বিক্রিয়কের ঘনমাত্রাটাও কখনো 0 হবে না। তার মানে এই আমার ক্যাসিয়ার ভ্যালুটা কখনো ইনফিনিটির সমান হবে না। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো ভাই। দেখো এখানে আমাদের মেইন উদ্দেশ্যটা কি? আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে ক্যাসিয়ার মান কত থেকে কত হইতে পারে সেটা আলোচনা করা। আমরা এখান থেকে কি কি আলোচনার মধ্যে কি কি ডিসিশনে আসলাম তাহলে দেখো, প্রথম ডিসিশন হচ্ছে আমার উৎপাদের ঘনমাত্রা যেহেতু কখনো 0 হবে না, তাই ক্যাসিটা কখনো 0 হতে পারবে না। কারণ দেখো ক্যাসি 0 কখন হবে? ক্যাসিটা 0 কখন হবে? যদি উপরের জিনিসটা 0 হয়। তো উপরের জিনিসটা 0 হইতেই পারে না, তাহলে ক্যাসিটাও 0 হবে না। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, ক্যাসি ইনফিনিটি কখন হবে? যখন নিচের জিনিসটা 0 হবে। কিন্তু নিচের জিনিসটা 0 হইতে পারে না, আমরা তো গ্রাফ থেকে দেখে আসছি এটা, তাহলে ক্যাসির ভ্যালুটা কখনো ইনফিনিটির সমান হবে না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস হচ্ছে যে ক্যাসির ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হইতে পারবে না। ক্যাসির ভ্যালু কিন্তু কখনো নেগেটিভ হইতে পারবে না। কেন? কারণ উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা দোনোটাই হচ্ছে পজিটিভ রাশি। দেখো দোনোটাই কিন্তু দেখো এই 0-র উপরে আছে, পজিটিভ আছে। তো দুইটা পজিটিভ ভ্যালুকে যখন তুমি গুণ ভাগ সবকিছু করবা, যা কিছু করো না কেন, ভ্যালু অলওয়েজ পজিটিভ আসবে। তাহলে এখান থেকে আমরা কি কি ডিসিশনে আসলাম? আমরা এখান থেকে ডিসিশন আসলাম, প্রথম ডিসিশন দেখো ক্যাসিয়ার ভ্যালুটা 0 হইতে পারবে না। দ্বিতীয় ডিসিশন, ক্যাসিয়ার ভ্যালুটা ইনফিনিটি হইতে পারবে না। 3 নাম্বার ডিসিশন আসলাম আমরা, ক্যাসিয়ার ভ্যালুটা 0 থেকে বড় হবে। ওকে, আচ্ছা আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি ভাই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ছক ভাই এটা, কারণ এখান থেকে তোমাকে এমসিকিউ জিজ্ঞেস করবে যে ক্যাসিয়ার ভ্যালু কোনটা কোনটা হইতে পারবে আর কোনটা কোনটা হইতে পারবে না। তাহলে ক্যাসিয়ার ভ্যালু এই তিনটা কি, এখানে কি দেখো তো, ক্যাসিয়ার ভ্যালুটা 0 হবে না, ইনফিনিটি হবে না, এবং ক্যাসিয়ার ভ্যালুটা 0 থেকে অলওয়েজ বড় হবে। তো এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আশা করি ভাই এই জিনিসটা এখানে বুঝতে পারছি আমরা ভাই। আচ্ছা, এইবার এই কোয়েশ্চনটাকে অনেক সময় বন্ধনী দিয়ে প্রকাশ করা হয়। কিরকম বন্ধনী? তোমরা যারা বাস্তব সংখ্যা পড়ছো তারা হয়তো অনেকেই জিনিসটা জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য চলো জিনিসটা আমি ক্লিয়ার করে দিই এখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি চলো নেক্সট একটা পৃষ্ঠা অ্যাড করি এখানে, আমরা চলো ক্লিয়ার করার চেষ্টা করি। যে আমরা আলোচনা করবো তাহলে চলো ইন্টারভ্যাল নিয়ে, এটা যদিও ম্যাথের পড়া, তারপরে চলো আমরা এখানে দেখাই দিই। চলো আমরা ইন্টারভ্যাল নিয়ে আলোচনা করি একটু করে। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে বইতে তোমার এরকম ভাবে মানে ভালোভাবে ব্যাখ্যা করে নাই, তো তাই আমরা চেষ্টা করতেছি আসলে ভালো করে ব্যাখ্যা করার। সাপোজ তোমাকে বললো এক্স একটা চলরাশি, ধরো এটার মান 3 থেকে ছোট, এটার মান 2 থেকে ছোট। আবার ধরো এখানে বললো 2 থেকে এক্স এর মান বড় অথবা ইকুয়াল, আবার এটা 3 থেকে ছোট। আবার এখানে বললো 2 থেকে বড় এক্স এর মান 3 থেকে ছোট 3 এর ইকুয়াল। আবার এখানে বললো 2 থেকে বড় ইকুয়াল। অর্থাৎ দেখো একবার ইকুয়ালটা আমরা শুধুমাত্র এখানে দিচ্ছি, একবার এখানে দিচ্ছি, একবার এখানে দিচ্ছি। এদেরকে বলছো তোমাকে, এটা তো তুমি হচ্ছে যে কি আকারে এইভাবে প্রকাশ আছে, তো এদেরকে বলছো তুমি বন্ধনের মাধ্যমে বা ইন্টারভ্যালের মাধ্যমে প্রকাশ করো। এই সেম জিনিসটা কিভাবে লেখা যায় দেখো, খেয়াল করে দেখো। এখানে লোয়ার লিমিট কত? 2, আপার লিমিট কত? 3। তাহলে এখানে 2,3 কে লিখবা। সিমিলার ওয়েতে দেখো, এখানেও লোয়ার লিমিট 2, আপার লিমিট 3। সিমিলার ওয়েতে এখানেও লোয়ার লিমিট 2, মানে লোয়ার লিমিট মানে নিম্নসীমা, আপার লিমিট মানে ঊর্ধ্বসীমা 3। সিমিলার ওয়েতে এইখানেও হচ্ছে কত? 2 এবং 3। তাহলে দেখো এই চারটা জিনিসেরই প্রকাশ একরকম হয়ে গেল না? তাহলে এটাকে আলাদা করবো কিভাবে? আলাদা করার একটা অপশন আছে দেখো, খেয়াল করে দেখো তো। ফার্স্ট যে ইকুয়েশনটা লেখা আছে, এখানে কারো শুধু ইকুয়াল আছে, ইকুয়াল নাই, তাহলে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিবা। তাহলে ইকুয়াল না তাহলে কি দিবা? ফার্স্ট ব্র্যাকেট দিবা। সেকেন্ডটারে দেখো, এই যে 3-এর সাথে কিন্তু তোমার কি নাই? ইকুয়াল নাই, তাহলে 3-এর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা। কিন্তু 2-এর সাথে দেখো এখানে ইকুয়াল চিহ্ন আছে, তাহলে 2-এর এখানে থার্ড ব্র্যাকেট দিবা। এখানে 2-এর সাথে ইকুয়াল নাই, 2-এর সাথে ফার্স্ট ব্র্যাকেট দিবা। 3-এর সাথে ইকুয়াল আছে, 3-এর সাথে থার্ড ব্র্যাকেট দিবা। এখানে 2-এর সাথে ইকুয়াল আছে,
3-এর সাথেও ইকুয়াল আছে। অর্থাৎ দেখো, যদি তুমি শুধুমাত্র 2 এবং 3 লিখতা তাহলে এদের মধ্যে কিন্তু তুমি কোনো আলাদা তফাৎ বের করতে পারতা না। তাহলে এবার ব্র্যাকেট দেখে তুমি কি বুঝে যাচ্ছ? ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে যে ইকুয়াল না, আর থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে যে ইকুয়াল হবে। তাহলে আমরা যদি এখানে একটু লিখে দিতে চাই, ফার্স্ট ব্র্যাকেট এটা দেওয়ার মানে হচ্ছে যে ভাই ইকুয়াল হবে না, আর থার্ড ব্র্যাকেট যদি আমরা দিই, থার্ড ব্র্যাকেট এটা দেওয়ার মানে হচ্ছে যে ভাই ইকুয়াল হবে। আচ্ছা, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই জিনিসটা আপনি আমাদেরকে কেন পড়াচ্ছেন? ম্যাথের জিনিস একটা এখানে আনে হুদাই। চলো আসো দেখি, আসো। আমরা অলরেডি কিছুক্ষণ আগে কি পড়ে আসছি ভাই? অলরেডি আমরা পড়ে আসছি ক্যাসির ভ্যালুটা 0 সমান হবে না। অলরেডি আমরা পড়ে আসছি ক্যাসির ভ্যালুটা ইনফিনিটি সমান হবে না। এবং আরেকটা জিনিস আমরা পড়ে আসছি, ক্যাসির ভ্যালুটা 0 থেকে মাস্ট বি বড় হবে। রাইট, এই তিনটে জিনিস কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। এইখান থেকে যদি আমি ভ্যালুগুলোকে যদি একটু এখানে প্রথমে আগে চলো এই যে এই বড় ছোট চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাহলে ক্যাসির ভ্যালুটা ইনফিনিটি থেকে অলওয়েজ ছোট হবে, আর পজিটিভ হবে, এজন্য 0 থেকে বড় হবে। যেহেতু পজিটিভ, দেখো এখানে খেয়াল করে দেখো, এটার দিকে লক্ষ্য করে দেখো, ক্যাসির ভ্যালুটা 0 থেকে অলওয়েজ বড় হবে যেহেতু পজিটিভ, আর ইনফিনিটি থেকে ছোট হবে। এখন 0 সমানও হবে না, ইনফিনিটির সমানও হবে না, এই জন্য 0 এখানেও আমরা থার্ড একটা নিচে একটা চিহ্ন দিব না, আর ইনফিনিটির এখানে আমরা ইকুয়াল দিব না, কারণ এটা তো এদের তো সমান হচ্ছে না, রাইট? তো অনেক সময় কোয়েশ্চনটা তোমাকে এভাবেও জিজ্ঞেস করবে যে এটার মধ্যে কোনটা, আবার অনেক সময় ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে বলবে। তাহলে যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি কত আসবে? 0, ইনফিনিটি, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিবা, এখানেও ফার্স্ট ব্র্যাকেট দিবা। কেন? কারণ এটারও সমান না, এটারও সমান না। তাহলে এই যে জিনিসটা, পুরো জিনিসটা আমাদের একটু মুখস্থ রাখাই লাগবে। তাহলে তোমাকে যেভাবে যে কোনো ভাবে কোয়েশ্চেন করতে পারে, বলতে পারে যে নিচের কোনটি ক্যাসিয়ার মান বা নিচের কোনটি ক্যাসিয়ার মান না, ঠিক আছে? তাহলে তোমার তখন কিন্তু এগুলো পারতে হবে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা এখান থেকে কি কি শিখলাম? ক্যাসির ভ্যালুটা 0 সমান হবে না, ক্যাসির ভ্যালুটা ইনফিনিটি সমান হবে না, ক্যাসির ভ্যালুটা 0 থেকে বড় হবে, এবং আরো মানে ইম্পর্টেন্ট ভাবে বললে ক্যাসির ভ্যালুটা 0 থেকে তো বড় হবে, আর ইনফিনিটি থেকে ছোট হবে। আর এটাকে চাইলে আমরা ব্র্যাকেটের মাধ্যমে ভাবে প্রকাশ করতে পারি, 0 থেকে ইনফিনিটি। ওকে, আশা করি ভাই এই টপিকটা নিয়ে আর কোনো প্রবলেম নাই ভাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই। নেক্সট এবং আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করি, আসো। আমরা নেক্সটে চলো একটা কাজ করি, সেটা হচ্ছে একটা আমরা সিম্পল একটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি। ভাই সিম্পল বিক্রিয়া কিরকম? দেখো আমরা আগেরগুলোতে কি করতেছিলাম, এখানে আমরা দুইটা বিক্রিয়ক চিন্তা করতেছিলাম, দুইটা উৎপাদক চিন্তা করতেছিলাম, আর এখানে আমরা এই মানে মূল সংখ্যা নল সংখ্যা চিন্তা করতেছিলাম। আমি সিম্পল বিক্রিয়া বলতে বোঝাচ্ছি, সাপোজ আমি চলো একটা কাজ করি, শুধুমাত্র একটা বিক্রিয়ককে নিই, তারপর এখান থেকে হচ্ছে আমি একটা উৎপাদক তৈরি করব, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আমি একটা উৎপাদক তৈরি করব। ধরো এটাও গ্যাসীয় অবস্থায় আছে, ধরো যাক এটাও গ্যাসীয় অবস্থায় আছে, এবং আমি ধরে নিচ্ছি দুটোটারই 1 মোল 1 মোল উৎপন্ন হয়েছে। দুটোটারই কয় মোল তৈরি হয়েছে ভাই? 1 মোল 1 মোল। আমি জাস্ট সিম্পল করে তোমার বোঝাচ্ছি, এখানে কোনো কমপ্লেক্স বানানোর দরকার নেই ভাই, এটা এখানে আসছে। তাহলে এ হচ্ছে আমার একটা বিক্রিয়ক ছিল, এ থেকে হচ্ছে আমার বি তৈরি হচ্ছে, আর দুটোটার এখানে 1 মোল 1 মোল করে আছে। আমি যদি এবার তোমাকে জিজ্ঞেস করি, ভাই এই বিক্রিয়ার জন্য ক্যাসি কত হবে? আচ্ছা আরেকটা জিনিস, ভাই ক্যাসির মান তো এরকম বললেন, ক্যাপির মান কিরকম? ক্যাপির মানও ভাই সেম, কারণ ক্যাসি ক্যাপিতে দেখো যে জাস্ট মানে রিলেশনটা তো প্রায় হুবহু সেম রকমেরই, জাস্ট একটা আংশিক চাপ ইউজ হয়, একটাতে ঘনমাত্রা ইউজ হয়। অর্থাৎ ক্যাপি এর মানটাও কখনো 0 হইতে পারবে না। দেখো ক্যাসি এর মানে যেরকম উপর যেরকম রেস্ট্রিকশন আছে, সেম ভাবে ক্যাপি এর মানের উপরে সেম রেস্ট্রিকশন আছে। অর্থাৎ ক্যাপি এর মানও 0 হইতে পারবে না, ক্যাপি এর মানও ইনফিনিটি সমান হইতে পারবে না। ক্যাপি এর মানটাকেও 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে ক্যাপি এর মান বড়, ক্যাপি এর মান ইনফিনিটি থেকে ছোট। আবার সিমিলার ভাবে তাহলে আমরা লিখতে পারি 0 থেকে ইনফিনিটি। তাহলে এটাকে একটু তোমরা মুখস্থ রাখিও, হ্যাঁ। ক্যাসিডটা আসলে বুঝলে এটা আসলে বোঝা খুবই সোজা, মানে ক্যাপিটটা, যদি তুমি ক্যাসিডটা বোঝো আর কি, তাহলে এটাও তোমার একটু মনে রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছি ভাই। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু এমসিকিউতে দিয়ে দেয় সারাটা। আর এগুলো থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু মানুষজন একটু ঘাবড়াই যায়, কারণ এগুলো আসলে সচরাচর দেখে না তো তেমন কেউ, ওই জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে এ থেকে বি তৈরি হওয়ার একটা বিক্রিয়া আমরা লিখলাম এখানে, এবং আমি তোমাকে জিজ্ঞেস করলাম ক্যাসি কত হবে। তখন তুমি আমাকে বলো, ভাই ক্যাসি সূত্র তো খুবই সোজা, উৎপাদকটা বসান, উৎপাদকে আছে বি আছে, এখানে পাওয়ার 1 দেন, কারণ এখানে মূল সংখ্যা 1, তো পাওয়ার 1 দেওয়া যে কথা, না দেওয়া তো সেই কথা। কারণ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত, তুমি বলবো তখন 2 ভাই, তো পাওয়ার 1 থাকলে আসলে দেওয়ার দরকার নেই আর কি, হ্যাঁ। ডিভাইডেড বাই বিক্রিয়ক, বিক্রিয়ক আছে এ, তো এর ঘনমাত্রাটাকে বসান। ওকে, আচ্ছা,
তাহলে এইবার আসো আমরা একটু জিনিসপত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করে দেখি। এইবার আমি তোমাকে কয়েকটা জিনিস আলোচনা করবো। আমরা এখানে 3টা কেস পড়বো। আসো আমরা এখানে 3টা কেস পড়বো। আমরা এখানে আসো 3টা কেস পড়বো। কেস নাম্বার 1 দেখি। আসো, খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা। চলো আমরা দেখি কেস নাম্বার 1। আসো, কেস নাম্বার 1 আমি বলতেছি ক্যাশের ভ্যালুটা 1 থেকে বড়। কেস নাম্বার 1 আমি কি বলতেছি, ক্যাশের ভ্যালুটা 1 থেকে বড়। আমি তোমাকে বললাম ক্যাশের যে ভ্যালু আছে এই ক্যাশের ভ্যালুটা 1 থেকে বড়। তাহলে তুমি তখন কি বলবা? তুমি তখন এই ক্ষেত্রে এখানে বলবা তাহলে ভাই যদি ক্যাশের ভ্যালুটা 1 থেকে বড় হয় তাহলে ভাই অবভিয়াসলি বি এর ঘনমাত্রাটা এ এর ঘনমাত্রা থেকে বড় হবে। ভাই কেমনে? একটা এক্সাম্পল দেন। সাপোজ ধরো ক্যাশের ভ্যালুটা আমি এখানে 3 বসাচ্ছি, আর ক্যাশি মানে আমরা কত পাইলাম? বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা। তাহলে এখান থেকে দেখো তুমি কি লিখতে পারো, বি এর ঘনমাত্রা ইকুয়ালস টু 3 ইন্টু এ এর ঘনমাত্রা। রাইট? খেয়াল করে দেখো, এখানে আমরা সাপোজ ধরো ক্যাসির ভ্যালু 1 থেকে বড়, তো তুমি ধরো 3 বসাইছো। তো ক্যাসি মানে তো তুমি বি আর এ, বি ডিভাইডেড বাই এর বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এর ঘনমাত্রা। তাহলে বি এর ঘনমাত্রা ইকুয়ালস টু 3 ইন্টু এর ঘনমাত্রা, কারণ ক্রস গ্রহণ করছি। তাহলে বি এর ঘনমাত্রা হচ্ছে যে এ এর ঘনমাত্রা 3 গুণ, অর্থাৎ এ এর যে ঘনমাত্রা হবে তার 3 গুণ হচ্ছে বি এর ঘনমাত্রা। তাহলে অবভিয়াসলি বি এর ঘনমাত্রা বেশি এ এর ঘনমাত্রা থেকে, অর্থাৎ ক্যাশ যদি এ থেকে 1 থেকে বড় হয় তাহলে অবভিয়াসলি তোমার কি হবে ভাই, বি এর ঘনমাত্রাটা এ এর ঘনমাত্রা থেকে বড় হবে। তো বি দ্বারা তুমি কি বোঝাচ্ছ? উৎপাদক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি উৎপাদের যে ঘনমাত্রা, অবভিয়াসলি এটা এ দ্বারা বোঝাচ্ছে বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা থেকে বড় হবে যদি তোমার ক্যাসিটা 1 থেকে বড় হয়। তাহলে ভাই এটা আসলে আসলে কেন পড়াচ্ছেন বা এটার আসলে ইম্পর্টেন্সটা কোথায়? দেখো, এটার ইম্পর্টেন্সটা তুমি এখনই টের পাবা। একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে চলো আমরা একটু নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখানে নিয়ে আসি আমরা। তাহলে চলো এবার আলোচনা করি। আসো, তাহলে এবার আমরা একটা গ্রাফ আঁকবো। আসো, এখন এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারবা তুমি ভাই। দেখো, এই কেস নাম্বার 1 গ্রাফটা কিরকম হবে, মানে ঘনমাত্রাকে আমরা দিচ্ছি, সময় দিচ্ছি আমরা এখানে। দেখো এখানে বলতেছো কি, কেস নাম্বার 1 যদি ক্যাসি যদি আমার 1 থেকে বড় হয়, ক্যাসিটা যদি আমার 1 থেকে বড় হয়, উৎপাদের ঘনমাত্রা কার থেকে বেশি হবে? বিক্রিয়কের ঘনমাত্রা থেকে বেশি হবে। অর্থাৎ সাম্য অবস্থায় গিয়ে, সাপোজ ধরো তুমি বলতেছো ভাই এখান থেকে সাম্য অবস্থায় স্টার্ট হয়েছে, তাহলে সাম্য অবস্থায় গিয়ে যেটা হবে, উৎপাদের ঘনমাত্রা বেশি থাকবে আর বিক্রিয়কের ঘনমাত্রা কি থাকবে ভাই? কম থাকবে। অর্থাৎ তাহলে দেখো, এটা হচ্ছে আমার উৎপাদক, এটা হচ্ছে আমার বিক্রিয়ক, আর আমার এখান থেকে হচ্ছে ভাই সাম্য অবস্থায় স্টার্ট হয়েছে। তাহলে এটা গ্রাফটা কিরকম হবে? উৎপাদক তো 0 থেকে স্টার্ট হয়, আর এই বিক্রিয়ক এখান থেকে স্টার্ট হবে কোথা থেকে? ওকে, তাহলে চলো একটু সুন্দর করে রাখি জিনিসগুলাকে। আর বিক্রিয়কেরটা, উৎপাদকটা এটা। তাহলে দেখো, তোমাকে যদি তাহলে দেখো কোয়েশ্চেন দুইভাবে থাকতে পারে। একটা কোয়েশ্চেন হতে পারে তোমার ফিগার এরকম দিয়ে দিল, তোমাকে বললো তাহলে এই ফিগারটার উপর ভিত্তি করে তুমি ক্যাসি এর উপর কমেন্ট করো, মানে ক্যাসির ভ্যালুটা কি 1 থেকে বড় হবে নাকি 1 থেকে ছোট হবে। তখন তুমি অবভিয়াসলি মানে চিন্তাহীন ভাবে বলবা ভাই ক্যাসির ভ্যালুটা অবশ্যই অবশ্যই 1 থেকে বড় হবে। আর এটাকে যারা তুমি ডটেড লাইন দিতে পারো, কোনো সমস্যা নাই। আশা করি ভাই এতটুকু আমরা বুঝতে পারছি। আসো এবার আমরা কেস নাম্বার 2 আলোচনা করি। আসো, তাহলে একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে আমরা চলো একটু এদিকে বাম পাশে চাপাই দিই। হ্যাঁ, তাহলে চলো আমরা এখানে আলোচনা করি এবার কেস নাম্বার 2 নিয়ে। দেখো ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে জিনিসটাকে। তাহলে চলো আমরা আলোচনা করি। আসো, কেস নাম্বার 2 নিয়ে। আর কেস নাম্বার 2 তে আমি বলতেছি ক্যাসের ভ্যালুটা 1 থেকে ছোট। সাপোজ আমি তোমাকে বললাম ক্যাসের ভ্যালুটা 1 থেকে ছোট, তাহলে এটা দ্বারা কি নির্দেশ করে ভাই? ক্যাসি যদি 1 থেকে ছোট আসে, সাপোজ তুমি ক্যাসে চিন্তা করতে পারো 0.5, সাপোজ তুমি ক্যাসের জায়গায় কত চিন্তা করো? 0.5 চিন্তা করো। চলো আমি জিনিসটাকে চলো একটু এদিকে আনি। তাহলে আমরা ক্যাসের জায়গায় কত চিন্তা করতেছি? 0.5। তাহলে এখানে তুমি বি এর ঘনমাত্রা মানে কত পাবা? এই যে 0.5 ইন্টু এ এর ঘনমাত্রা, রাইট? তাহলে এখানে কিন্তু আমরা দেখো এখানে যদি আমরা কি করলাম, ক্যাসি এর জায়গায় আমরা 0.5 চিন্তা করছি, যদি ক্যাসির ভ্যালুটা 1 থেকে ছোট, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো তো, বি এর ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু এর ঘনমাত্রা। তাহলে বি এর ঘনমাত্রা আসবে আমার এখানে 0.5
ইন্টু এ এর ঘনমাত্রা, রাইট? কেন ভাই এরকম কেন আসলো? কারণ তুমি কেস নাম্বার যদি চিন্তাই করতেছো কেসের ভ্যালুটা 1 থেকে ছোট, তাহলে 1 থেকে ছোট একটা ভ্যালু বসাও, তাহলে বি এর ঘনমাত্রা আসবে এ এর ঘনমাত্রা 0.5। এটা মানেটা কি? দেখো, তোমরা সবাই জানো 0.5 এর অর্থ কত? হাফ। তার মানে বি এর ঘনমাত্রাটা এ এর ঘনমাত্রার অর্ধেক। তার মানে এ এর ঘনমাত্রা যেটা হবে সেটাকে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে সেটা পাচ্ছি আমি বি এর ঘনমাত্রা। তাহলে এখান থেকে এটা কি নির্দেশ করতেছে? ক্যাসের ভ্যালুটা 1 থেকে ছোট হইলে, ক্যাসের ভ্যালু যদি 1 থেকে ছোট হয় তাহলে নির্দেশ করতেছে অবভিয়াসলি বি এর ঘনমাত্রাটা এ এর ঘনমাত্রা থেকে ছোট হবে। তাহলে জিনিসটা বুঝো ভালো করে, যদি ক্যাসের ভ্যালুটা 1 থেকে ছোট হয় তাহলে এটা তারা কি নির্দেশ করতেছে? এই বি এর ঘনমাত্রাটা এ এর ঘনমাত্রা থেকে ছোট হবে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, তাই না ভাই জিনিসটা? কারণ দেখো, তুমি বলতেছো এখানে এর ঘনমাত্রার অর্ধেক হচ্ছে বি এর ঘনমাত্রা, তার মানে এ ঘনমাত্রা যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে হচ্ছে আমি বি এর ঘনমাত্রা পাচ্ছি, তাহলে বি এর ঘনমাত্রা ছোট হয়ে গেল না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বি দ্বারা আমি এখানে উৎপাদক বোঝাচ্ছিলাম, আর এ দ্বারা হচ্ছে আমি এখানে বিক্রিয়ক বোঝাচ্ছিলাম। তাহলে এই ফিগার থেকে আসতেছে আমার উৎপাদক ঘনমাত্রা থেকে, মানে বিক্রিয়কের ঘনমাত্রা থেকে উৎপাদক ঘনমাত্রাটা ছোট। তাহলে ভাই এটার গ্রাফ কিরকম হবে? ভাই খুবই সোজা আঁকা গ্রাফটা, এবার তোমার আর প্রবলেমই হবে না। এমসিকিউতে আসুক যেখানে আসুক তুমি পারবা জিনিসটা, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এবং বেশিরভাগ মানুষজনই এই টপিকটা পড়ে না গিয়ে ভুল করে ফেলে। দেখো এটা ঘনমাত্রা, তো এটা ধরো তোমার সময়। তাহলে এবার লক্ষ্য করে দেখো, এবার কিন্তু ভাই বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু বেশি। তাহলে বিক্রিয়কটাকে আমরা লাল দিয়ে প্রকাশ করতেছিলাম। আমি চলে আগে এই যে সাম্যাবস্থা লাইনটা টানে দিই, সাম্যাবস্থা লাইন হচ্ছে এটা। এবার কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা বেশি, রাইট? তাহলে এখানে কি হবে? বিক্রিয়ক ঘনমাত্রাটাকে উপরে দাও, আর উৎপাদক ঘনমাত্রা এবারে কম, তাহলে উৎপাদক ঘনমাত্রাটাকে নিচে দাও। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার ভাই বিক্রিয়ক, আর এটা হচ্ছে তোমার ভাই উৎপাদক। উৎপাদক থেকে স্টার্ট হয় 0 থেকে, আর বিক্রিয়ক একটু উপর থেকে স্টার্ট হবে। এটা হচ্ছে তোমার এখানে গ্রাফ। তাহলে এরকম যদি গ্রাফ দেওয়া থাকে তোমার, এবং যদি তোমাকে বলে ক্যাসিয়ার ভ্যালুর উপর কমেন্ট করো, মানে ক্যাসিয়ার ভ্যালুটা কত হবে, তখন তুমি অবভিয়াসলি বলবা ক্যাসিয়ার ভ্যালুটা ভাই 1 থেকে ছোট হবে। আশা করি বুঝতে পারছো ভাই, গ্রাফ দেখে চিনতে পারবা। তাহলে চলো আমরা নেক্সট যাই, কেস নাম্বার 3 আলোচনা করি। বুঝতে পারতেছো কেস নাম্বার 3 কি হবে? ক্যাসিয়ার ভ্যালুটা যদি 1 এর সমান হয় তাহলে আসো দেখি কি হয়। আসো, তাহলে আমরা আলোচনা করবো এখন কেস নাম্বার 3। তাহলে কেস নাম্বার 3 হচ্ছে আমাদের ভাই ক্যাসিয়ার ভ্যালুটা 1 এর সমান। তাহলে ক্যাসিয়ার ভ্যালু যদি আমরা সবাই জানি, এই যে ক্যাসি মানে কত, ক্যাসি মানে আমরা সবাই জানি হচ্ছে যে ভাই বি এর ঘনমাত্রা ওই ডিভাইডেড বাই কি ছিল? এ এর ঘনমাত্রা ছিল, রাইট? এটাই তো ছিল, তাই না? আমাদের এখানে ছিল বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা। এখন আমরা এই কেসে বলতেছি কি ক্যাসির ভ্যালুটা 1। তাহলে তুমি যদি 1 কে দিয়ে এ কে দিয়ে গুণ করো তাহলে বি এর ঘনমাত্রা ইকুয়াল টু এ এর ঘনমাত্রা পাচ্ছ। তাহলে ক্যাসি যদি কোনো কারণে 1 হয়ে যায় তাহলে তুমি কি পাচ্ছ এখানে? বি এর ঘনমাত্রা ইকুয়ালস টু এ এর ঘনমাত্রা। তাহলে ক্যাসি 1 হয়ে যাওয়ার মানেটা কি? ক্যাসি 1 হয়ে যাওয়ার মানে হচ্ছে যে বি এর ঘনমাত্রা আর এ এর ঘনমাত্রাটা সমান হয়ে গেছে। আর এটা সমান হয়ে যাওয়া মানেটা কি ভাই? বি এর ঘনমাত্রা মানে কি? উৎপাদের ঘনমাত্রা। এটা কার সমান হয়ে গেছে? বিক্রিয়কের ঘনমাত্রা সমান হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে যদি ভাই গ্রাফ আঁকতে চাও, গ্রাফটা কিরকম হবে ভাই? দেখো, তাহলে তুমি এখানে দাও, এখানে হচ্ছে এদিকে এক্স অক্ষ বরাবর সময়কে দাও, আর ওয়াই অক্ষ বরাবর তুমি ঘনমাত্রাকে দাও। এবার এখানে একটা লাইন টেনে দাও। বুঝতে পারতেছো তোমরা গ্রাফটা কিরকম হবে এবারে? তা আমি তোমাকে দেখাই দিই। এখানে খেয়াল করে দেখো এবারে, এটা ধরো তোমার হচ্ছে ভাই উৎপাদের ঘনমাত্রা, বিক্রয়ের ঘনমাত্রা কিন্তু সমান হবে, অর্থাৎ এটার উপরে কিন্তু হবে, রাইট? অর্থাৎ তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এই যে তোমার, চলো একটা কাজ করি, যেহেতু আসলে লাল হয়ে যাচ্ছে জিনিসটা, আমি চলো এটাকে হলুদ কালার দিয়ে আঁকি তাহলে, হ্যাঁ, যেহেতু এটা ভিন্ন। অথবা চাইলে আমরা সবুজ কালার দিয়ে আঁকতে পারি, আসো সবুজ কালার দিয়ে আঁকি। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে বলো? এই ক্ষেত্রে তাহলে উৎপাদের ঘনমাত্রাও এটা হয়ে যাবে, আবার সিমিলার ওয়েতে তোমার বিক্রয়ের ঘনমাত্রাও এটা হয়ে যাবে। অর্থাৎ যদি এরকম দেখো গ্রাফটা, তার মানে এখানে কি হয়ে গেছে? এটা উৎপাদও এটা, বিক্রিয়কও এটা, উৎপাদও এটা, বিক্রিয়কও এই লাইনটাকে ফলো করতেছে।
এটাকে তাহলে তুমি ডটেড লাইন করে দাও। আর এখান থেকে তাহলে তোমার কি স্টার্ট হয়েছে, সাম্যাবস্থা। আর কখনো যদি তাদের গ্রাফটাকে এরকম দেখো যে দোনোটা যদি সাম্যাবস্থায় কি সমান হয়ে যায়, অবভিয়াসলি তখন লিখে দিবা ক্যাশের ভ্যালুটা 1 হয়ে যাবে। ওকে ভাই, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়ে ফেললাম, কারণ এই জিনিসটা যদিও তোমার বইতে আসলে এভাবে দেওয়া নাই, তারপরে তোমার কাছে আসলে জিনিসটা আলোচনা মাস্ট বি তোমার করাই লাগবে এটা। ওকে, আশা করি এই টপিকটাতে কারো বুঝতে কোনো সমস্যা নাই। চলো তাহলে আমরা আমাদের মোটামুটি থিওরি ক্যাপে গেছি সব শেষ। চলো ভাই তাহলে আমরা আজকে ক্যাপে গেছির প্রথম ম্যাথটা করি। আমি তোমাকে প্রথমে একটু করে বলি জিনিসটা, এই ম্যাথটা যদি তুমি পারো না, আমি বলি এই ম্যাথটা হচ্ছে যে আমি এখানে চেষ্টা করছি সবচেয়ে বড় ম্যাথটা দেওয়ার, মানে এই পুরো ক্যাপিকেসি চ্যাপ্টারের মধ্যে, মানে ক্যাপিকেসির মধ্যে আমরা যত ম্যাথ করব সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা আমরা এখানে দিয়ে দিছি। প্রথমেই বলে দিই এই ম্যাথটা তোমার পরীক্ষায় আসবে না। আমি তোমাকে প্রথমে একটা ক্লিয়ার করে দিচ্ছি, এই এখন যে ম্যাথটা করাবো এটা তোমার পরীক্ষায় আসবে না। তাহলে এটা কেন করব? কারণ এইটা হচ্ছে যে বেস। এটা যদি তুমি করে ফেলো একবার, এটা যদি তুমি পারো, আমি খুবই সিম্পল উপায়ে বোঝাবো এটা, এবং খুবই সিম্পল একটা ম্যাথ, যদি একটু লেন্থি হবে ম্যাথটা, কিন্তু খুবই সিম্পল একটা ম্যাথ। এই ম্যাথটা যদি তুমি পারো ভাই, ক্যাপিকেসির এমন একটা সিঙ্গেল ম্যাথও থাকবে না যে তোমাকে আটকাতে পারবে। অর্থাৎ তুমি যদি একটু করে এই ম্যাথটা বুঝতে পারো, তাহলে সবগুলো ম্যাথে আমরা সেম প্যাটার্নে করব। আমরা কোনো শর্টকাট শিখবো না ভাই। শর্টকাট আমি জানি তোমাদেরকে হয়তো অনেকে শর্টকাট শিখাইছে, শর্টকাট গুলো ভুলে যাও ভাই, ওই শর্টকাট গুলো খুব একটা কার্যকরী না। তাই আমি প্রথমেই বলে দিচ্ছি আমরা কোনো শর্টকাট শিখবো না। আমরা একটা জেনারেল নিয়মে অঙ্কটা দেখো। তোমরা এই যে অনেকে বলো যে আমাকে ভাই ক্যাপিকেসির ম্যাথগুলো কঠিন লাগে, কঠিন লাগার একটা বিরাট কারণ হচ্ছে তুমি শর্টকাট শিখে দাও, তুমি জেনারেল কোনো প্রসিডিউর শিখে যাও না। ওকে, তুমি মুখস্থ করো জিনিসটাকে মুখস্থ করার কিছু নয় ভাই, আমরা সিম্পল উপায়ে বোঝার চেষ্টা করব। ওকে, আশা করি ভাই আমরা এই কথাগুলো ক্লিয়ার করে নিচ্ছি প্রথমেই, যেন পরে আমার দোষারোপ না করো ভাই এত বড় অঙ্ক কেন করাইছেন, পরীক্ষায় আসবে না। কারণ এটা তোমার, এটা করলে তুমি আসলে সব পারবা আর কি। হ্যাঁ, চলো তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করি ভাই, আর কথা না বাড়ে আসো। দেখো কোশ্চেনটা, চলে আগে আমরা একটু করে পড়ি। কোশ্চেন আমাকে বলতেছে কি, একটি 2 লিটারের পাত্রে, তার মানে তোমার কাছে 2 লিটারের একটা পাত্র আছে, 4 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে মধ্যে পাত্রের মধ্যে চাপ আছে কতটুকু, 4 অ্যাটমসফিয়ার। 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে নিচের বিক্রিয়াটি শুরু করা হলো। তার মানে নিচে একটা বিক্রিয়া স্টার্ট করা হয়েছে তোমার এখানে। কোশ্চেনে বলতেছে কি, এখানে এর 25% উৎপাদে পরিণত হলে বিক্রিয়াটির ক্যাপিকেসি গণনা করো। তাহলে প্রথম কথা, এখানে যেহেতু তোমাকে ক্যাপিকেসি বের করতে বলছে, আমরা জানি ক্যাপিকেসি বের করা যায় সাম্যাবস্থায়, তাহলে তুমি বুঝেই যাও তোমার বিক্রিয়াটা কোথায় পৌঁছাবে, সাম্যাবস্থায় পৌঁছাবে, যেহেতু তোমাকে ক্যাপিকেসি বের করতে বলছে। এই অঙ্কগুলোর প্রত্যেকটা কথা তুমি ভালোভাবে লক্ষ্য করো ভাই, তাহলে তোমার দেখবে ইজি লাগতেছে জিনিসটা। আমি আরেকবার ক্লিয়ার করে অঙ্কটা বলছি কি, একটা 2 লিটারের পাত্রে, তাহলে তোমার কাছে একটা পাত্র দেওয়া আছে যেটা হচ্ছে যে আয়তন হচ্ছে 2 লিটার, 4 অ্যাটমসফিয়ার চাপে, 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে নিচের বিক্রিয়াটা শুরু করা হলো। একটা বিক্রিয়া দেওয়া আছে। এই 4 অ্যাটমসফিয়ার চাপ মানে কি, এই এ, ই, বি এবং ডি এরা 4 জন মিলে তৈরি করছে মোট চাপ কতটুকু, 4 অ্যাটমসফিয়ার চাপ ওই পাত্রটার মধ্যে। এবার বলতেছে কি, এখানে এর 25% উৎপাদে পরিণত হলে, তার মানে সাম্যাবস্থায় গিয়ে হচ্ছে কি তোমার এর 25% কিসে কনভার্ট হয়, উৎপাদে কনভার্ট হয়। তাহলে বিক্রিয়াটির ক্যাপিকেসি গণনা করো। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা লাইন বলছে, এখানে দেখো ইম্পর্টেন্ট একটা লাইন, ধরো এ, বি, ডি, ই সবাই গ্যাস। আমরা কিন্তু আলোচনা করে আসছি এই লাইনটার অর্থটা কি, এই যে গ্যাস যদি না হয় তাহলে কিন্তু ক্যাপিকেসির ফর্মুলা একটু চেঞ্জ হয়ে যায়। আমরা কিন্তু অলরেডি আলোচনা করে আসছি ভাই আগের লেকচারে, তাহলে আশা করি তোমরা আগের লেকচারগুলো দেখে আসছো। আচ্ছা, তাহলে এই ম্যাথটা করবো কিভাবে ভাই? দেখো এই ক্যাপিকেসি যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা সেম স্ট্যান্ডার্ডে করব। আমরা প্রথমে কি করবো আগে দেখো, স্ট্যান্ডার্ডটা লক্ষ্য করার চেষ্টা করো। আমরা প্রথমে আগে বিক্রিয়া লিখবো, যেই বিক্রিয়াটা কোশ্চেনে দেওয়া থাকবে আমরা সেই বিক্রিয়াটাকে আগে লিখে ফেলবো। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো, তোমার এখানে দেওয়া আছে 2a প্লাস 3b, এখান থেকে তৈরি হচ্ছে ডি এবং 2e, ডি প্লাস 2e তৈরি হচ্ছে তোমার এখানে, রাইট? এই জিনিসটা তোমার এখানে তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে তুমি কি করবে আমি তোমাকে বলি, তুমি এরপরে লিখবে বিক্রিয়া লেখার পরে শুরুতে, বিক্রিয়া লেখার পরে কি লিখবা, শুরুতে। ঠিক আছে, বিক্রিয়া লেখার পরে লিখবা শুরুতে, স্টার্টিং এ। একটা জিনিস দেখো, তোমার কোয়েশ্চন এখানে কি বলছে, 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে নিজের বিক্রিয়াটি শুরু করা হলো। তাহলে স্টার্টিং অবস্থায় দেখো, শুরু করা হলো মানে কি, স্টার্টিং অবস্থায় এ ছিল 4 মোল, ই ছিল 1 মোল, বি ছিল 2 মোল। দেখো কোশ্চেনটা একবার ভালো করে পড়ে দেখো, তোমার এখানে বলছে কি যে 4 মোল এ, 1 মোল ই, 2 মোল বি নিয়ে নিচের বিক্রিয়াটি শুরু করা হলো।
তাহলে শুরুতে আমাকে একটু করে বলো, এ কয় মোল ছিল? এ ছিল তোমার এখানে 4 মোল। বি কয় মোল ছিল? বি ছিল তোমার এখানে 2 মোল। তারপর এখানে ই কয় মোল ছিল? ই ছিল তোমার এখানে 1 মোল। আচ্ছা, এইখান থেকে আমরা এবার একটা ডিসিশনে আসবো। কি ডিসিশন ভাই? ডিসিশনটা হচ্ছে যে, খেয়াল করে দেখো, এখানে খেয়াল করে দেখো, ভালো করে লক্ষ্য করে দেখো, এইখানে ডি এর ব্যাপারে কিছু বলা নাই। আমি আবার তোমাকে বলি, এখানে ডি এর ব্যাপারে কিছুই বলা নাই। দেখো এখানে কোয়েশ্চনে শুরুতে ডি এর কত মোল আছে সেটা বলা আছে নাই কিন্তু ভাই। কোয়েশ্চনে কি বলা আছে? শুরুতে এ ছিল 4 মোল, বি ছিল 2 মোল, ই ছিল 1 মোল। তাহলে কিন্তু তোমার এখানে শুরুতে ডি এর ব্যাপারে কিছুই বলা নাই। আর ডি কি? উৎপাদক। তাহলে এখান থেকে আমরা চলো একটা, তোমার হচ্ছে যে ভাই একটা আমরা নোট ডাউন করার চেষ্টা করি কিছু জিনিস। তাহলে হচ্ছে আমরা এই ক্যাপে কিছু অঙ্কগুলো করার জন্য আমরা কিছু নোট লিখবো। এই নোটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম কথা, আমরা এখানে 1 নম্বর নোট লিখে আসো। সেটা হচ্ছে যে ভাই, উৎপাদের কারো যদি শুরুতে মোল সংখ্যা উল্লেখ না থাকে, তবে তার শুরুর মোল সংখ্যা ইকুয়াল টু 0 ধরে নিব। তাহলে তোমাকে এখানে আমি বললাম কি, সেটা হচ্ছে যে ভাই, যদি কোনো এমন একটা উৎপাদ দেওয়া থাকে যার শুরুতে মোল সংখ্যা উল্লেখ নাই, তাহলে তার মোল সংখ্যাকে আমরা কত ধরে নিব? 0 ধরে নিব। অর্থাৎ 0% চিন্তা করতে পারো, 0 চিন্তা করতে পারো। কারণ একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, আমরা যদি একটু গ্রাফগুলো লক্ষ্য করার চেষ্টা করি, দেখো তো স্টার্টিং এ কি হয়? একদম শুরুতে, মানে এই যে 0 সেকেন্ড, এটা তো শুরুর সময়, তাই না? শুরুর সময় দেখো উৎপাদনটা কিন্তু 0 থেকে স্টার্ট হয়। অর্থাৎ উৎপাদের কিন্তু মোল সংখ্যা থাকে কত? 0 থাকে, রাইট? এই জন্য যদি আমাকে কখনো কোয়েশ্চনে যদি উৎপাদের কারো যদি শুরুতে মোল সংখ্যা বলে না দেয়, তবে শুরুতে উৎপাদের মোল সংখ্যাটাকে কত ধরে নিব? 0 ধরে নিব। এবার তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এমনও তো হইতে পারতো বিক্রিয়কের কারো মোল সংখ্যা বলে দেওয়া না থাকতে পারতো। মানে সাপোজ ধরেন ভাই, এখানে এমন হইতে পারতো যে ধরেন বি যেটা আছে এটার মূল সংখ্যা বলে দেওয়া নাই। তখন আমরা কি করব এখানে? তখন এখানে যেটা করবো আমি তোমাকে বুঝাই বলে দেয়। এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে ধরো বি আছে না, এখানে সাপোজ ধরো সামহাও ধরো তোমার কোয়েশ্চনের মধ্যে বি এর মূল সংখ্যাটা তোমার এখানে বলে দেওয়া নাই। তাহলে তুমি কি করবা? দেখো, উৎপাদের যদি কারো মূল সংখ্যা বলে না দেয় তাহলে আমরা 0 ধরবো। বিক্রিয়কের যদি কারো মূল সংখ্যা বলে না দেয় তাহলে আমরা 100% বা 1 ধরবো। তাহলে এখানে আমরা কি 2 নাম্বার পয়েন্টটা লিখে দিই, বিক্রিয়কের যদি শুরুতে কারো মোল সংখ্যা, এটা তাহলে আমরা চলো কপি করি এটাকে। সেটা হচ্ছে ভাই, বিক্রিয়কের যদি শুরুতে মোল সংখ্যা, তবে তার শুরুর মোল সংখ্যা 1 ধরে নেব। যদি কারো মোল সংখ্যা বলে দেওয়া না থাকে তাহলে তার মোল সংখ্যা 1 ধরে নেব। তাহলে এখানে আমরা কি বললাম ভাই? এখানে তাহলে আমরা বলতেছি, যদি এমন হয় বিক্রিয়কের কারো যদি শুরুতে যদি মোল সংখ্যা উল্লেখ না থাকে, তবে তার মোল সংখ্যা আমরা কত ধরে নিব? 1 ধরে নিব। ভাই কেন 1 ধরবেন? একটা ব্যাখ্যা তো দেখান। চলো আসো ব্যাখ্যা দিকে আসো, গ্রাফ থেকে ব্যাখ্যা দিকে আসো। একটা জিনিস দেখো তো, একদম যখন স্টার্টিং সময়ে বিক্রিয়কের ঘনমাত্রাটা একদম তোমার কি আছে? 100% আছে না? মানে একদম ম্যাক্সিমাম আছে। তাহলে 100% আমরা কত লিখতে পারি? 1 লিখতে পারি। আর দেখো স্টার্টিং এ উৎপাদের ঘনমাত্রাটা কত? 0 বা 0%, এর জন্য আমরা 0 লিখছি। তাহলে এখান থেকে এই 2টা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবা ভাই। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভাই, যদি উৎপাদের কারো যদি শুরুতে যদি মোল সংখ্যা বলে না দেয় তাহলে আমরা শুরুর মোল সংখ্যাটাকে 0 ধরে নিব। আর বিক্রিয়কের যদি শুরুতে যদি কারো মোল সংখ্যা বলে না দেয় তাহলে শুরুর মোল সংখ্যাটাকে আমরা 1 ধরে নিব। ওকে, আশা করি কোশ্চেন আমরা এখানে বুঝতে পারছি এই জিনিসটা। আচ্ছা, তাহলে চলো আমরা এবারে এই অঙ্কটাতে যাই। দেখো এখানে আমার তাহলে কি দিছিল? এ এর মোল সংখ্যা বলে দিছিল, বি এর মোল সংখ্যা বলে দিছে, ই এর মোল সংখ্যা বলে দিছে, কিন্তু ডিটা বলে নাই। আর ডি কি? উৎপাদক না বললে আমরা কি ধরে নিব? 0 মোল ধরে নিব। ওকে, আশা করি আমরা এই জিনিসটা এখানে বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবারে দেখো সাম্যাবস্থায় গিয়ে কি হবে। দেখো খুব মজার অঙ্ক ভাই এগুলা, এবং খুবই ইন্টারেস্টিং অঙ্কগুলা। চলো আসো আমরা সাম্যাবস্থায় কি হবে দেখি। আসো আমরা একটু গ্রাফের দিকে তাকাই। দেখো তো
সাম্যাবস্থায় যখন পৌঁছাচ্ছে, এই যে বিক্রিয়কের গ্রাফটা লাল ছিল না, বিক্রিয়কের দেখো এটা কিন্তু কমতেছে, আর উৎপাদের বেলা এটা কিন্তু বাড়তেছে। খেয়াল করে দেখো, উৎপাদের এগুলো হচ্ছে বাড়তেছে ঘনমাত্রাগুলা, আর বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু তোমার কি হচ্ছে, কমে যাচ্ছে। রাইট? আচ্ছা, এটুকু আমরা আশা করি এখানে বুঝতে পারছি। তাহলে আমরা এখানে বলতে পারি সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য আমাদের তাহলে কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়, দেখো এখানে বিক্রিয়ক ঘনমাত্রা কিন্তু কমতেছে, তোমার এখানে কমে। আর অন্যদিকে দেখো, সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য কিন্তু আমরা ফিগার থেকে দেখতেছি উৎপাদের ঘনমাত্রা কিন্তু বাড়ে। এই যে দেখো বাড়তেছে এখানে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সাম্যাবস্থায় পৌঁছানোর জন্য তোমার হচ্ছে ভাই বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হয়, কমতে থাকে, আর উৎপাদের ঘনমাত্রাটা এখানে বাড়তে থাকে। আচ্ছা ভাই, এই কথাটা কেন বললেন এখানে? চলো আসো দেখি আমরা। এখানে আমাদের কোয়েশ্চনের পর আমাকে কি বলছে, এর 25% উৎপাদে পরিণত হলে। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করে দেখো, এ ছিল কয় মোল? 4 মোল। 4 মোলের মধ্যে কয় মোল উৎপাদে, মানে কত পার্সেন্ট উৎপাদে পরিণত হয়েছে? 25%। তার মানে এখানে বলতেছে কি দেখো, এ যেটা ছিল তার মানে যত মোল ছিল তার 25% উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এইখানে দেখো, তাহলে আমরা যদি তোমাকে জিজ্ঞেস করি এর তাহলে কয় মোল তাহলে উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এর বিয়োজিত মোল সংখ্যা কত। এর বিয়োজিত মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা। দেখো, তাহলে এখানে কোয়েশ্চনে বলছে কি এর 25% উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ এর মধ্যে এ ছিল 4 মোল না, তো 4 মোলের 25% মানে কত? 1 মোল। এ থেকে 1 মোলটা তোমার উৎপাদে পরিণত হয়ে গেছে, তার মানে এ থেকে 1 মোলটা বিয়োজিত হয়েছে না। কারণ দেখো আমরা সবাই জানি বিক্রিয়ক থেকে তোমার হচ্ছে ভাই বিয়োজিত হবে, আর উৎপাদে গিয়ে হচ্ছে উৎপন্ন হবে। রাইট? কারণ বিক্রিয়কটা খরচ হবে আর উৎপাদে উৎপন্ন হবে। এখানে তাহলে তোমাকে বলছে কি দেখো তো, এর 25%টা কিসে কনভার্ট হয়েছে? বিক্রিয় উৎপাদে পরিণত হয়েছে। দেখো এখানে বলেই দিছে কোয়েশ্চনের মধ্যে, এর 25% উৎপাদে পরিণত হয়েছে। তার মানে এ যতটুকু ছিল তার 25% হচ্ছে তোমার উৎপাদে পরিণত হয়ে গেছে। তাহলে আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি এর বিয়োজিত মোল সংখ্যা কত, তুমি তখন কি বলবা? তুমি তখন বলবা ভাই, এতে তো আগে 4 মোল ছিল, 4 মোলের 25% বিয়োজিত হয়েছে, অর্থাৎ 4 ইন্টু 25% অফ 4। কারণ আগে ছিল 4 মোল। এখন এই এই 4 মোলের, আচ্ছা আমি যদি জিনিসটাকে আরেকটু করে করে লিখি, দেখো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখন এর বিয়োজিত মোল সংখ্যা কত, তুমি তখন বলবা কি ভাই এর 25% বিয়োজিত হয়েছে, অর্থাৎ এ ছিল আগে ছিল 4 মোল, আর 25%কে আমরা কি লিখতে পারি ভাই, 1/4 লিখতে পারি। অর্থাৎ তাহলে এটার বিয়োজিত হয়েছে হচ্ছে 1 মোল। ওকে, আমি তোমাকে জিনিসটা আরেকবার ভেঙে ভেঙে এখানে বুঝাই। তোমাকে কোয়েশ্চনে বলছে দেখো এর 25% উৎপাদে পরিণত হলে, অর্থাৎ এ যতটুকু ছিল, অর্থাৎ এ যতটুকু ছিল, অর্থাৎ এ ছিল 4 মোল, এইটার 25% তোমার হচ্ছে ভাই উৎপাদে পরিণত হয়েছে। অথবা আমি এটাকে এভাবে বলতে পারি না, তাহলে এর উৎপাদে পরিণত হওয়া মোল সংখ্যা কত হবে? তুমি তখন বলবো 4 ইন্টু 25%, কারণ এর আগে ছিল হচ্ছে 4 মোল, আর এটার 25% উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এটার 1 মোল হচ্ছে তোমার কিসে কনভার্ট হবে? উৎপাদে কনভার্ট হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি। তার মানে এখানে আরেকবার আমি তোমাকে বুঝাই বলি, দেখো এর 25% উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ আমি যদি তোমাকে এবার জিজ্ঞেস করি এর বিয়োজিত মোল সংখ্যা কত, বা এর উৎপাদে পরিণত হওয়া মোল সংখ্যা কত, তুমি তখন বলবা যে ভাই এর তো আগে 4 মোল ছিল, আগের 4 মোলটা বসাইছি, আর 25% এর জন্য আমি 1/4 দিয়ে গুণ করছি, তাহলে 1 মোল হচ্ছে ভাই বিয়োজিত হিসেবে উৎপাদে পরিণত হয়েছে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই প্রথমে যে 4টা বসাইছি এটা কি, প্রথমে 4টা হচ্ছে যে এর আগে স্টার্টিং এ কত মোল ছিল, অর্থাৎ আদি মোল সংখ্যা। অর্থাৎ প্রথম 4টা দ্বারা কি বোঝানো হচ্ছে? আদি মোল সংখ্যা দ্বারাও, এটা দ্বারা বোঝানো হচ্ছে আদি মোল সংখ্যা। আর 1/4 দ্বারা কি বোঝানো হচ্ছে ভাই? 1/4 দ্বারা দেখো কতটুকু উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ 1/4 কে আমরা তাহলে বলতে পারি বিয়োজন মাত্রা, বা উৎপাদে আসলে কতটুকু কনভার্ট হয়েছে, পার্সেন্টেজটা কত। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। সেটা কি, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এখানে খেয়াল করে দেখো, আমরা এখানে বললাম এর 25% উৎপাদে পরিণত হয়। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে, এটা মানেটা কি, এর 25% পরিণত হয়েছে উৎপাদে, অর্থাৎ এতে আগে ছিল 4 মোল,
এখন 4 মোলের 25% মানে 1 মোল উৎপাদে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই 1 মোলটাকে আমরা কিভাবে বের করছি? এর বিয়োজিত মোল সংখ্যা ইকুয়ালস টু এর আগে ছিল 4 মোল আর এটার 25% বিয়োজিত হয়েছে, অর্থাৎ 4কে আমরা 1/4 দ্বারা গুণ করছি, তাহলে 4 কাটা কি এখানে 1 থাকবে। তাহলে এখানে দেখো আমরা একটা ইম্পর্টেন্ট একটা সূত্র পেয়ে গেছি, সেটা হচ্ছে যে বিয়োজিত মোল সংখ্যা ইকুয়ালস টু আদি মোল সংখ্যা ইন্টু বিয়োজন মাত্রা। তাহলে এখানে আমরা একটা ইম্পর্টেন্ট একটা সূত্র পাইছি, সেটা কি? বিয়োজিত মোল সংখ্যা ইকুয়ালস টু বিয়োজিত মোল সংখ্যা ইকুয়ালস টু আদি মোল ইন্টু বিয়োজন মাত্রা। তাহলে এখান থেকে দেখো তো আমরা বিয়োজন মাত্রা মানে কি লিখতে পারি তাহলে ভাই? বিয়োজন মাত্রা এটাকে অনেকে আলফা দিয়ে প্রকাশ করে, এটাই করলে আমরা কি লিখতে পারি? দেখো এটাই করে তাহলে আমরা লিখতে পারি বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই আদি মৌল বা আদি মোল। তাহলে এই যে আমরা এখানে সূত্র পাইলাম, এটা আমরা একটু মুখস্থ রাখবো। ওকে ভাই, তাহলে এটা আমরা একটু মুখস্থ রাখবো এখানে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো ভাই। তাহলে আসো আমরা এখানে যাই একটু করে দেখো। তাহলে এই আরেকবার লাস্ট ভাই আমরা একবার বলতেছি, কারণ অনেকে হয়তো নাও বুঝতে পারো। এর 25% উৎপাদে পরিণত হয়েছে, এটা মানেটা কি? এর যতটুকু ছিল তার হচ্ছে 25% হচ্ছে তোমার খরচ হয়ে গেছে। তাহলে এর ছিল হচ্ছে 4 মোল, তাহলে এটার 25% মানে কত? 1 মোল খরচ হয়েছে। তাহলে এর ছিল 4 মোল, 1 মোল খরচ হয়ে গেছে। তাহলে সাম্যাবস্থায় থাকবে কয় মোল? 3 মোল। খুব ভালো করে লক্ষ্য করে এখানে এর ছিল আগে 4 মোল, 1 মোল হচ্ছে খরচ হয়ে গেছে। ভাই খরচ হয়েছে বলে আমি এখানে মাইনাস দিছি। তাহলে দেখো বিক্রিয়ক থেকে কিন্তু খরচ হবে, আর উৎপাদে কি হবে? উৎপন্ন হবে, রাইট? তাহলে বিক্রিয়ক থেকে খরচ হবে, উৎপাদে গিয়ে কিন্তু উৎপন্ন হবে। এই জন্য বিক্রিয়কের এখানে আমরা নেগেটিভ করতেছি। তাহলে এর ছিল 4 মোল, আর 4 মোলের 25% মানে 1 মোল বিয়োজিত হয়ে গেছে। তাহলে এখন সাম্যাবস্থায় কয় মোল আছে? 3 মোল আছে। আশা করি আমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছি। এইবার হচ্ছে যে ভাই ইম্পর্টেন্ট হিসাব নিকাশ আসবে। ইম্পর্টেন্ট হিসাব নিকাশ কি? চলো আমি আলোচনা করাই তোমাকে। এখানে দেখো প্রথম কথা দেখো, এখান থেকে খেয়াল করে দেখো 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি? এখানে আমি একটু করে ভেঙে ভেঙে অঙ্কটা করাবো ভাই। তাহলে এখানে আমরা বলতে পারি, পরে থেকে আমরা অঙ্কগুলো ফাস্ট করব। 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হয়। খেয়াল করে দেখো এই বিক্রিয়াটা থেকে আমরা দেখতেছি 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হয়। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, কয় মোল এ খরচ হয়েছে? 1 মোল এ খরচ হয়েছে। তাহলে 1 মোল এ থেকে কয় মোল ই তৈরি হবে? দেখো ঐকিক নিয়ম ভাই, 1 মোল এ থেকে 1 মোল ই তৈরি হবে, রাইট? খেয়াল করে দেখো এখানে আমরা এখানে মাত্র বললাম 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হয়। তাহলে তোমার এখানে খরচ হচ্ছে কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল থেকে কত মোল ই তৈরি হবে? 1 মোল তৈরি হবে ই, তাই না? এখন এখানে লক্ষ্য করে দেখো 1 মোল আগে থেকেই ছিল, ই এর 1 মোল আগে থেকেই ছিল, কিন্তু আরো এক্সট্রা ভাবে 1 তৈরি হয়েছে। তাহলে এখন সাম্যাবস্থায় কয় মোল ই আছে? 2 মোল। ভাই এখানে প্লাস কেন করছেন? কারণ উৎপাদে তো উৎপন্ন হবে, তাই না? এই 1 তো আগে থেকেই ছিল, আরো 1 মোল এখানে তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে ভাই? ওই যে এর যে 1 মোল খরচ হচ্ছে এখান থেকে, তাই না? আমরা এখান থেকে বিক্রিয়া থেকে দেখতেছি 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হচ্ছে। তাহলে খরচ হচ্ছে কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল থেকে কত মোল তৈরি হবে? 1 মোল তৈরি হবে, তাই না? কারণ 2 মোল থেকে 2 মোল তৈরি হয়, 1 মোল থেকে 1 মোল তৈরি হবে। তাহলে আগে তো 1 মোল ছিলই, আরো 1 মোল তৈরি হয়েছে এখানে, এই জন্য 1 + 1 করছি। আশা করি এটা বুঝতে পারছো ভাই। এবার আসো এটাতে, আসো ডি তে আসো। 2 মোল থেকে 1 মোল ডি তৈরি হয়। তাহলে তোমার ডি খরচ হচ্ছে 1 মোল। তাহলে এখান থেকে তৈরি হবে কত? অর্ধেক না? কারণ দেখো 2 থেকে হচ্ছে 1 তৈরি হয়। তাহলে 1 থেকে কত হবে? হাফ তৈরি হবে। তাও আমি তোমাকে এখানে লিখে দিয়ে আসো। তাহলে আমরা এখানে লিখবো 2 মোল এ, এটা থেকে আমরা পাই 1 মোল ডি। তাহলে তোমার খরচ হয়েছে কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল এ থেকে কত পাবো? হাফ মোল ডি পাবো, তাই না ভাই? হাফ মোল আমরা এখানে ডি পাবো। খেয়াল করে দেখো, ভালো করে লক্ষ্য করো, 2 থেকে তৈরি হয় 1 মোল ডি। তাহলে খরচ হয়েছে তোমার এখানে 1 মোল।
তাহলে এখান থেকে পাবা কতটুকু, হাফ মোল। এখন এটা আগে ছিল কত, আগে ছিল 0, নতুন ভাবে হাফ মোল তৈরি হয়েছে। তাহলে এখান থেকে পাবা তুমি হচ্ছে হাফ মোল। দেখো এগুলো কিন্তু উৎপাদ বলে আমরা কিন্তু এগুলো প্লাস করতেছি, ঠিক আছে, বিক্রিয়কের এখানে মাইনাস হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই সবগুলা এ থেকে কেন হিসাব করতেছেন? কারণ এ সম্পর্কে তোমার ডাটা এখানে দেওয়া আছে, অন্য কিছু সম্পর্কে ডাটা দেওয়া নাই। তাহলে যেটা ডাটা দেওয়া থাকবে সেটা থেকে বাকিগুলো হিসাব করতে হবে। তুমি যার থেকে হিসাব করো না কেন, হিসাব অলওয়েজ সেমই আসবে। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্টটা, সেটা হচ্ছে যে খেয়াল করে দেখো 2 মোল এ বিক্রিয়া করে 3 মোল বি এর সাথে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি 2 মোল এ বিক্রিয়া করে 3 মোল বি এর সাথে। তার মানে যখন 2 মোল এ বিক্রিয়া করবে তখন 3 মোল বি বিক্রিয়া করবে, রাইট? এখন এ বিক্রিয়া করে ফেলছে কতটুকু, 1 মোল। এ কিন্তু পুরো 4 মোল বিক্রিয়া করে নাই, অলরেডি অনলি 25% কনভার্ট হয়েছে। তাহলে এ কিন্তু বিক্রিয়া করছে 1 মোল। তাহলে আমাকে বলো 1 মোল এ থেকে তাহলে কয় মোল, মানে 1 মোল এর সাথে তাহলে কয় মোল বি বিক্রিয়া করবে? 3/2 মোল বি। ভাই লক্ষ্য করো, ঐকিক নিয়মটা লক্ষ্য করো। ঐকিক নিয়ম অনুসারে আমরা এখানে দেখতেছি কি, আমরা যে মেইন বিক্রিয়া এটা থেকে দেখতেছি 2 মোল এ যখন বিক্রিয়া করে তখন 3 মোল বি বিক্রিয়া করবে। তাহলে 2 মোল এ বিক্রিয়া যখন করবে তখন 3 মোল বি বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করছে তোমার এখানে কয় মোল, 1 মোলে। তাহলে 1 মোলে যদি বিক্রিয়া করে তখন এখানে বি কয় মোল বিক্রিয়া করবে? 3/2, কারণ 2টাকে তুমি এই পাশে নিয়ে আসছো। তার মানে আমরা তখন এখানে কি লিখবো, বি ছিল হচ্ছে আগে 2 মোল, কিন্তু এটা তাহলে 3/2 বিক্রিয়া করে ফেলছে, এই জন্য -3/2 করছে, -3/2 মোল, অর্থাৎ এখানে থাকবে হাফ মোল। তাহলে কি করছি, বি এর হিসাবটা তোমাকে আমি আরেকবার বোঝাই, কারণ বি এর হিসাবটা তো অনেকেই ঝামেলা পাকায়। দেখো প্রথম থেকে লক্ষ্য করে আসো, 2 মোল এ 3 মোল বি এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ যখনই বিক্রিয়ার মধ্যে 2 মোল এ অংশগ্রহণ করে তখনই বিক্রিয়ার মধ্যে 3 মোল বি অংশগ্রহণ করে। এখন আমাকে বলো তো, তোমার কোয়েশ্চনে লেখা ছিল কি এর 25% উৎপাদে পরিণত হয়েছে, অর্থাৎ এ থেকে তাহলে 1 মোল খরচ হয়েছে। আমরা তো এখান থেকে প্রথমে বিক্রিয়া থেকে জানি 2 মোল যদি এ খরচ হয় তাহলে এখন তোমার 3 মোল বি খরচ হবে, কিন্তু এ আসলে অ্যাকচুয়ালি খরচ হয়েছে কতটুকু, 1 মোল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তখন 2 মোল এ খরচ হইলে 3 মোল বি খরচ হবে। এই যে দেখো বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে। তাহলে 1 মোল যদি এ খরচ হয় তাহলে দুইটাকে তুমি ওই পাশে নিয়ে আসো, তাহলে 3/2 মোল বি খরচ হবে তোমার এখানে, রাইট? তার মানে তোমার এখানে দেখো এখানে কিন্তু 1 মোল খরচ হয়েছে, দেখো এখানে কিন্তু 1 মোল খরচ হয়েছে। তাহলে এখানে তাহলে খরচ হবে কত, 3/2। বুঝতে পারছো হিসাবটা? আরেকবার তাহলে বলি ভাই, লাস্ট বার। সেটা হচ্ছে যে 2 মোল এর সাথে 3 মোল বি বিক্রিয়া করে, অর্থাৎ এ যদি 2 মোল বিক্রিয়া করে বি বিক্রিয়া করবে 3 মোল। তাহলে এ বিক্রিয়া করছে 1 মোল, তখন তো লৌকিক নিয়ম থেকে আমরা দেখতেছি বি বিক্রিয়া করবে 3/2 মোল। তাহলে এখানে মাইনাস কেন দিলাম, কারণ এটা বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে অলওয়েজ মাইনাস হয়। তাহলে 2 থেকে 3/2 চলে গেলে এখানে থাকে 1/2। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এই হিসাব নিকাশ আমরা এখানে পেয়ে গেছি ভাই। দেখো পরবর্তীতে কিন্তু আমরা ম্যাথগুলা এতটা মানে স্লো করবো না আর কি, বা হচ্ছে যে এতবার আমরা মানে জিনিসটা এরকম ভেঙে ভেঙে করবো না, আমরা প্র্যাকটিস হয়ে যাবে আমাদের জিনিসটা। আশা করি এই ম্যাথটা যদি বুঝতে পারো, আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমরা একটু সামারি করি এখানে। কি করলাম ভাই, এর 25% কনভার্ট হয়েছে, তাহলে এ থেকে জন্য আমরা 1 বাদ দিছি। 2 মোল এ থেকে 2 মোল ই তৈরি হয়, তাহলে 1 মোল খরচ হয়েছে জন্য 1 মোল ই তৈরি হবে। আগে থেকে 1 মোল ছিল, আর 1 মোল তৈরি হয়েছে। এখানে আগে থেকে 0 ছিল, এখানে হাফ তৈরি হয়েছে। এখানে 3/2 অংশগ্রহণ করছে বিক্রিয়ায়, তো এখানে মাইনাস করে দিয়েছি 3/2। এইবার দেখো আমাকে কি কি বের করছি আমরা, বা কি কি আমরা এখানে পাইছি। তাহলে চলো আমরা একটু পরবর্তী পৃষ্ঠায় যাই। আমি চলো একটা পেজ অ্যাড করি, এখানে কি কি পাইছি আমরা একটু করে চলো লক্ষ্য করার চেষ্টা করে দেখি। আমরা এখানে পাইছি কি দেখো তো, সাম্যাবস্থায় এর মোল সংখ্যা কত, 3। তাহলে আমরা এখানে লিখতে পারি সাম্যাবস্থায় এন অফ এ কত, এখানে পাইছি আমরা 3 মোল। কারণ আমরা বলে আসছিলাম এই যে এন অফ এ, এন অফ বি, এন অফ সি, এন অফ ডি এগুলো কোথায় কাউন্ট হবে, সাম্যাবস্থার মোল সংখ্যা কাউন্ট হবে। আমরা যখন থিওরি পড়ছিলাম আমরা কিন্তু এই জিনিসগুলো তখন এখানে বলে আসছি। তাহলে দেখো তো সাম্যাবস্থায় তাহলে এ কয় মোল আছে, 3 মোল। সাম্যাবস্থায় বি কয় মোল আছে, হাফ মোল। তাহলে এখানে এন অফ বি কত হবে ভাই, হাফ মোল, হাফ মোল হবে। আচ্ছা এবার তাহলে আমাকে বলো এন অফ সি কত হবে ভাই, এন অফ সি, এন অফ সি এখানে কত, সরি এন অফ সি তো নেই, এন অফ ডি কত হবে, হাফ মোল। এখানে এন অফ সি নাই, এখানে এন অফ ডি কত হবে ভাই, এন অফ ডি এটাও হবে হাফ মোল। এন অফ ই কত হবে ভাই, এন অফ ই হবে 2 মোল। তাহলে এগুলো পাইলাম কোথেকে দেখো তো, এই যে দেখো
এইখানে এন অফ এ হচ্ছে তোমার এখানে 3 মোল, এন অফ বি হচ্ছে তোমার এখানে হাফ মোল, এন অফ ডিও হচ্ছে হাফ মোল, এন অফ ইও হচ্ছে তোমার এখানে 2 মোল। তাহলে এখান থেকে পাইলাম যে 3 হাফ হাফ 2। আশা করি আমরা এখানে এতটুকু বুঝতে পারছি। এবার আমাকে দেখো তো কোয়েশনে কি বের করতে বলছে, ক্যাপি ক্যাসি গণনা করো। তাহলে চলো আমরা কি ক্যাসি গণনা করি, আসো। তাহলে ক্যাসির ফর্মুলা যদি আমরা লিখতে চাই, ক্যাসি, দেখো তো ক্যাসির ফর্মুলা আমরা কি লিখবো, উপরে কি থাকে উৎপাদক, উৎপাদক এখানে কি আছে, ডি এবং ই আছে, তো ডি এর মোল সংখ্যা তো 1, তাহলে ডি এর বেলায় আমরা শুধুমাত্র ডি লিখবো, কিন্তু ই এর বেলায় আমরা লিখবো ই এর উপরে স্কোয়ার। কেন ভাই স্কোয়ার দিব, কারণ দেখো এখানে ই এর মোল সংখ্যা 2 আছে, আর এর নিচে লিখবো আমরা বিক্রিয়ক এ আর বি আছে, কিন্তু আমরা তাহলে এ এর উপরে দিব স্কোয়ার আর বি এর উপরে দিব কিউব। কেন ভাই, কারণ দেখো এখানে এ এর আগে 2 আছে, বি এর আগে 3 আছে। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে এগুলো তো মূল সংখ্যা বেরিয়েছে, যে আমার তো লাগবে তাহলে ক্যাসি বের করার জন্য ঘনমাত্রা লাগবে, তাই না? ঘনমাত্রা আমরা কিভাবে বের করবো ভাই, দেখো এখানে কোশ্চেনের মধ্যে তোমার কিন্তু অলরেডি মূল পাত্রের আয়তন দেওয়া ছিল, রাইট? দেখো 2 লিটার। যেমন আমরা তাহলে এখানে কি জানি, যে এ এর ঘনমাত্রা তাহলে কত হবে ভাই, আমরা সবাই জানি, শিখে আসছি কিন্তু সূত্র, ঘনমাত্রা সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু এন বাই ভি। তাহলে এ এর ঘনমাত্রা হবে এন অফ এ ডিভাইডেড বাই ভি হবে, ভি মানে পাত্রের আয়তন। তাহলে এটা বের করছো তুমি 3 মোল, আর এখানে তুমি পাত্রের আয়তন দেওয়া ছিল তোমার কোশ্চেনে 2 লিটার। তাহলে এখান থেকে তুমি বের করে ফেলবা 1.5 মোল পার লিটার। তারপরে বি এর ঘনমাত্রা কত হবে, সিমিলার ওয়েতে এন অফ বি ডিভাইডেড বাই ভি, কারণ আমরা জানি ঘনমাত্রা এস ইজ ইকুয়াল টু এন বাই ভি, এটা আমরা শিখে আসছি। তাহলে এন অফ বি তোমার এখানে কত, হাফ, অর্থাৎ 1/2, আর ভি হচ্ছে তোমার এখানে 2, অর্থাৎ 1/4, অর্থাৎ 0.25 মোল পার লিটার, রাইট? আচ্ছা, তাহলে এরপরে দেখো এখানে তুমি কত লিখবা, তাহলে পরে সি এর ডি এর ঘনমাত্রা, বারবার সি বলতেছে এটাকে ভাই। আশা করি এই ম্যাটটা তোমরা বুঝতে পারছো, একটু দুই একবার প্র্যাকটিস করা লাগবে ভাই বাসায় তোমাদের। এই ম্যাটটা যদি বুঝো আসলে সবই পারবা আর কি। তাহলে ভি এর ডিভাইডেড বাই করো, এন অফ ডি মানে তোমার এখানে অনুরূপভাবে আবার হাফ, আর এখানে তাহলে 2, তাহলে এটা আসবে 1/4, আর এটা আসবে তোমার কাছে 0.25 মোল পার লিটার। সেম ভাবে ই এর ঘনমাত্রা বের করো, কত আসবে ভাই, এন অফ ই ডিভাইডেড বাই ভি। এন অফ ই মানে তোমার এখানে 2 মোল, আর ভি হচ্ছে তোমার এখানে 2, তাহলে এটা হয়ে যাবে 1 মোল পার লিটার। তাহলে সবার ভ্যালু তুমি এখানে পেয়ে গেছো। ক্যাসি বাই করো, আসো। তাহলে ক্যাসি বসাও এখানে, ডি এর কত পাইছো মোল ঘনমাত্রা 0.25, ই এর কত পাইছো 1, স্কোয়ার করো, এ এর কত পাইছো 1.5, তাহলে এটাকে স্কোয়ার করো, আর বি কত পাইছো এখানে 0.25, কিউব করো, কিউব আছে এখানে। তাহলে এখান থেকে দেখো ক্যাসি কত আসবে, আমরা যদি ক্যালকুলেট করি, এক সেকেন্ড, আমার ক্যালকুলেটর কোথায় রাখছি, পাইছি, দাঁড়াও। তাহলে কত আসবে দেখি, 0.25 ইন্টু 1.5 এর স্কোয়ার ইন্টু 0.25 এর কিউব, তাহলে আসছে হচ্ছে 7.11, আসছে হচ্ছে যে 7.11। ভাই এটার একক কি হবে, আমরা সবাই জানি একক হচ্ছে মোল পার লিটার, পাওয়ার হয় ডেল্টা এন, তাই না? তো চলো তাহলে ডেল্টা এনটা কত দেখি, আমরা সবাই জানি একক কত হয়, মোল ইন্টু লিটার ইনভার্স 1, পাওয়ার হচ্ছে ডেল্টা এন। তাহলে দেখি বিক্রিয়াটাতে ডেল্টা এন কত, ডেল্টা এন মানে কি, ওই গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা। তাহলে এখানে সবাই তো গ্যাস, তো গ্যাসীয় উৎপাদক কত কত আছে, এটার মোল সংখ্যা, ডি এর মোল সংখ্যা হচ্ছে 1, ই এর হচ্ছে 2, তাহলে গ্যাসীয় উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 + 2 মাইনাস গ্যাসীয় বিক্রিয়কের মোল সংখ্যা, তো বিক্রিয়ক কত কত আছে 2 আর 3, তাহলে এখানে করো 2 + 3, রাইট? তাহলে 3 থেকে 5 গেলে কত থাকে, এখানে -2 থাকে। ওকে, তাহলে এখানে কত আসবে, তাহলে এককটা এন ডেল্টা এর জায়গায় তাহলে তুমি -2 বসো, -2 বসো। তাহলে এখানে পাচ্ছ কত, এখান থেকে যদি লিখো ক্যাসি ইকুয়ালস টু পাচ্ছ তাহলে 7.11। তারপর তোমার এখানে কত ভাই, পাচ্ছ হচ্ছে যে ভাই এখানে যদি ইনভার্স করে দাও, তাহলে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 হয়ে যাবে, রাইট? কারণ এটা -2 না, তো লিটার ইনভার্স 1 আছে, তাহলে এটা লিটার স্কোয়ার হয়ে যাবে, আর এখানে মোল ইনভার্স 2 হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। এই ম্যাথটা পারলে আসলে সবগুলো আসলে তুমি পারবা আর কি, সবগুলো ইজি লাগবে তোমার কাছে। আশা করি এটা বুঝতে পারছো ভাই। আচ্ছা, এবার দেখো, এবার আরেকটা জিনিস আমাকে বের করতে বলছে, সেটা হচ্ছে ক্যাপি। এখন অলরেডি আমরা একটা ফর্মুলা সবাই জানতাম, সেটা কোন ফর্মুলা ভাই,
Kp equals to Kc RT power delta n। আচ্ছা, আমরা চলো এটাকে নেক্সট পৃষ্ঠাতে লিখি, যেখানে ছিলাম। আমরা চলো একটা পেজ অ্যাড করি। তাহলে আমরা সবাই জানতাম যে Kp equals to Kc into R into T delta n। তাহলে দেখো অলরেডি আমি তো Kc বের করে ফেলছি এখান থেকে। দেখো Kc এখান থেকে বের করছি, আমি অলরেডি আরও জানি, অলরেডি আমি ডেল্টা এনও বের করছি, কিন্তু আমি এখানে টেম্পারেচার জানি না। পোলাপাইন যে ভুল কাজটা করে, তোমার এখানে টেম্পারেচার জানা না দেওয়া নাই কোয়েশ্চনের মধ্যে, পোলাপাইন কি করে 25 ডিগ্রি ধরে আজগুবি একটা 298 দিয়ে গুণ করে দেয়, টেম্পারেচারকে 25 ডিগ্রি ধরে নেয়, যদিও কোয়েশ্চনে কিন্তু বলা নাই। এই কাজ জীবনেও করবা না। আমি তোমাকে বুঝাই বলি এখানে এই কাজটা এই ক্ষেত্রে জীবনেও করবা না ভাই। কেন আমি তোমাকে বুঝাই বলি, দেখো এইখানে যেটা হয়, এই ক্যাপিগেসি বিক্রিয়ার জন্য টেম্পারেচারটা অনেক সেন্সিটিভ থাকে আর কি। হ্যাঁ, তো তোমার কোয়েশ্চনে যদি টেম্পারেচার দেওয়া না থাকে, তাহলে তুমি টেম্পারেচারটা এভাবে ধরতে পারবা না। তাহলে তখন টেম্পারেচার জানা না থাকলে তুমি তো ক্যাপিও এই সূত্র থেকে বের করতে পারবা না। তাহলে তুমি তখন কিভাবে করা লাগবে? তোমাকে তখন নর্মাল নিয়মে করা লাগবে। তাহলে এখান থেকে আমরা আরেকটা নোট ডাউন করতে পারি, সেটা হচ্ছে যে 4 নাম্বার, ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি RT ডেল্টা n সমীকরণে টেম্পারেচারের মান, টেম্পারেচার টি এর মান নিজের ইচ্ছা মতো ধরা যাবে না, নিজের ইচ্ছা মতো ধরা যাবে না। আরো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আসলে টেম্পারেচার দেওয়া থাকলেই তুমি হচ্ছে যে এই সূত্র ইউজ করে ক্যাপিগেসি থেকে ক্যাসি যাইতে পারবা। শুধুমাত্র কোশ্চনে টেম্পারেচার উল্লেখ থাকলেই, শুধুমাত্র প্রশ্নে টেম্পারেচার টি উল্লেখ থাকলেই এই যে তুমি এই ইকুয়েশন ব্যবহার করে চাইলে ক্যাপি থেকে ক্যাসিও বের করতে পারো, অথবা ক্যাসি থেকে ক্যাপিও বের করতে পারো। ওকে, যদি ইকুয়েশনে যদি টেম্পারেচার দেওয়া থাকে। কিন্তু যদি টেম্পারেচার দেওয়া না থাকে, তাহলে কিন্তু তুমি এটা অ্যাপ্লাই করে জীবনে ব্যবহার করতে পারবা না। মানুষজন যেটা করে সেটা হচ্ছে যে কোত্থেকে একটা জানি 25 ডিগ্রি ধরে নেয়, সো এটা দিয়ে গোটা করে এবং 0 পায়, কারণ এটা 0 পাওয়াটাই স্বাভাবিক, কারণ এটা তুমি 25 ডিগ্রি ধরতে পারবা না। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে এখন ভাই আপনি তো বলেই দিলেন যে ক্যাপিটা তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো না, তাহলে আমরা কিভাবে করবো ম্যাথটা? আমাদের হাতে একটা অপশন থাকতে হবে, তাই না? আমরা তো এটাকে জেনারেল নিয়মে করতে হবে, ক্যাপি যে জেনারেল সূত্র আংশিক চাপের, সেটা দিয়ে আমাদের হচ্ছে এখানে করা লাগবে। তাহলে একটা কাজ করি, চলো আমরা এই বিক্রিয়াটাকে আমরা চলো আরেকবার এখানে নিয়ে আসো। তাহলে আমরা চলো একটা কাজ করি, এই বিক্রিয়াটা আমরা এখানে যেটা লিখলাম এটাকে চলো আমরা কপি করলাম, আমরা চলো এখানে নিয়ে আসি এটাকে। এবার চলো আমি মুছে একটু ঠিক করে দিই যেগুলো লাগবে না আমাদের। এটা আমাদের লাগবে না, আমাদের উপরের ডাটাটা হইলে এনাফ, এটা আমাদের এখানে লাগবে না। ওকে, আমরা এখানে আমাদের জিনিসপত্র পেয়ে গেছি। তাহলে এখন দেখো তো, ক্যাপি বের করার জন্য আমরা জেনারেল সূত্র কত লিখছিলাম? ক্যাপি বের করার জন্য আমরা সবাই জানি এটা সূত্র ছিল পি অফ ডি ইন্টু পি অফ ই এর স্কোয়ার, পি অফ এ এর স্কোয়ার, আর পি অফ বি এর হচ্ছে কিউব। রাইট, খেয়াল করে দেখো এই সূত্র আমরা সবাই জানি, সে কিউব। দেখো তাহলে এই সূত্রটা আমরা সবাই জানি, সেটা কত? পি অফ ডি ইন্টু পি অফ ই স্কোয়ার, কারণ এখানে ই এর আগে 2 আছে, পি অফ এ এর স্কোয়ার, কারণ এখানে এ এর আগে 2 আছে, আর এখানে পি অফ বি কিউব, কারণ বি এর আগে 3 আছে। ওকে, তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই আমি পি অফ এ, পি অফ বি, পি অফ সি গুলো পাবো কোত্থেকে? চলো আমরা বের করতে শিখে আসো। শিখে আসছি যদিও আমরা, যেমন দেখো তো পি অফ এ এর সূত্র আমরা কত পরে আসছিলাম? এক্স অফ এ ইন্টু পি টোটাল। রাইট, তাহলে এখানে একটু আমাকে বলবা এক্স অফ এ কত হবে? এক্স অফ এ ইকুয়ালস টু তোমার এখানে হবে, আমরা শিখে আসছিলাম, এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল। দেখো আমরা কি করতেছি, তাহলে এখানে আমরা সবাই জানি এক্স অফ এ এর ফর্মুলা কত? ওই যে এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল, আর এখানে ইন্টু পি টোটাল। এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই এন টোটালটা কিভাবে বের করবো? এন টোটাল মানে কি? এন এ মানে তো বুঝলাম সাম্যাবস্থায় এ এর মোল সংখ্যা, এন টোটাল মানে কি? সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যা। তাহলে দেখো সাম্যাবস্থায় এটার সাথে তুমি তাহলে এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, তাহলে তোমার এখানে ইকুয়েশন থেকে আমাকে একটু করে বলো তাহলে এন টোটাল কত আসবে?
এন টোটাল আসবে তোমার কাছে 3 যোগ হাফ যোগ হাফ যোগ 2, তাহলে কত হয়ে গেল এটা 4 আর হচ্ছে এখানে 6, তাহলে এন টোটাল হয়ে গেল 6 মোল। তাহলে তুমি এখান থেকে দেখো পি অফ এটা বের করো, তাহলে এন অফ এ কত আমাকে বলো, এন অফ এ কত, এন অফ এ হচ্ছে এখানে 3 আর এন টোটাল হচ্ছে 6, তাহলে পি টোটাল কত, কোশ্চেনে দেখো বলাই ছিল যে 4 অ্যাটমসফিয়ার চাপে, তার মানে টোটাল পাত্রের চাপ হচ্ছে 4 অ্যাটমসফিয়ার, তাহলে পি টোটাল এখানে কত 4, গুণ করো তাহলে ভাই কত আসে দেখি আসো আমরা। তাহলে এখানে আসবে কত, আমার এখানে আসবে হচ্ছে যে তোমার এখানে 3/6 ইন্টু 4, তাহলে আসছে এখানে আমার 2 অ্যাটমসফিয়ার, চাপের একক তো আমরা অ্যাটমসফিয়ারে রাখবো। পি অফ বি কত আসবে ভাই, পি অফ বি আসবে আমার এক্স অফ বি ইন্টু পি টোটাল, তাহলে এক্স অফ বি মানে কত, এন অফ বি ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি অফ টোটাল, তাহলে এখানে আমার আসবে কত দেখো, পি অফ বি মানে এন অফ বি মানে কত, এখানে আমার এন অফ বি দেওয়া আছে এখানে আমার হাফ মোল, আর এন টোটাল এখানে আমার কত 6 পাইছি, আর এখানে আমার পি টোটাল কত দেওয়া ছিল কোশ্চেনে 4 দেওয়া ছিল, তাহলে 1/2 ডিভাইডেড বাই 6 ইন্টু 4, তাহলে আসছে 1/3 অ্যাটমসফিয়ার। তারপর তাহলে এটা আমি পি অফ এ বের করে ফেললাম এখান থেকে, তাহলে আমরা যদি বের করতে চাই পি অফ সি, এটা কত আসবে ভাই, এক্স অফ সি ইন্টু পি টোটাল, আর এক্স অফ সি মানে কত, এন অফ সি ডিভাইডেড বাই এন টোটাল ইন্টু পি টোটাল, তাহলে এরপরে পি অফ সি, এন অফ সি দেওয়া আছে কত কোশ্চেন, বারবার সি কেন লিখতেছি, এটা ডি হবে তো না, সরি ভাই আমি বারবার ভুল করে ফেলতেছি এখানে, সরি ভাই আন্তরিকভাবে আমি, এটা তাহলে হবে তোমার এখানে ডি হবে এটা, আর এটাও তাহলে ডি হয়ে যাবে, পি অফ ডি। আচ্ছা এন অফ ডি মানে কত এখানে হাফ, আর এন টোটাল মানে এখানে কত 6, পি টোটাল মানে 4, সিমিলার ভাবে এটাও কত আসবে তাহলে 1/3 অ্যাটমসফিয়ার। আর তুমি যদি তাহলে আরেকটা জিনিস বের করতে চাও একই সাথে, আমরা এখানে নিচেই করে দিয়ে আসো, সেটা হচ্ছে ভাই তোমার এখানে পি অফ ই, এটা কত আসবে ভাই পি অফ ই, তোমার এখানে আসবে এক্স অফ ই ইন্টু পি টোটাল, তাহলে এখানে যদি ভ্যালু বসাই দাও এন অফ ই, এন অফ ই কত, এন অফ ই তোমার এখানে 2 মোল, আর এন টোটাল মানে 6, পি টোটাল মানে 4, তাহলে এখান থেকে তোমার পি অফ ই বেরোয় আসবে এই 2/6 ইন্টু 4, 4/3 অ্যাটমসফিয়ার। আর এই সবগুলো ভ্যালুকে তুমি যদি এখানে বসাই দাও তাহলে তুমি পেয়ে যাবো হচ্ছে ক্যাপি, ক্যাপি কত আসবে দেখো, পি অফ ডি, পি অফ ডি মানে কত বের করলে এখানে 1/3, পি অফ ই 4/3 এটার স্কোয়ার, পি অফ এ 2 এর স্কোয়ার, পি অফ বি 1/3 এটার তাহলে কিউব, তাহলে এখানে আমার ক্যাপি কত আসবে দেখো, ক্যাপি ক্যালকুলেট করলে 1/3 ইন্টু 4/3 এটার স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার ইন্টু 1/3 এটার তাহলে হোল কিউব, তাহলে কত আসছে এখানে 4। এবং এটার একক কি হবে বলতো, আমরা সবাই জানি অ্যাটমসফিয়ারের উপরে ডেল্টা এন থাকে না, পাওয়ার কত ডেল্টা এন, কিন্তু ডেল্টা এন আমরা অলরেডি কত বের করে আসছি, এখানে দেখো -2 ছিল, সো তাহলে তুমি এখানে কত বসে দিবা ডেল্টা এন এর জায়গায় -2, তো এটা হচ্ছে আমার এখানে তাহলে ক্যাপির আনসার। তো ভাই আমি তোমাকে বলি আসলে এত কঠিন অঙ্ক মানে আসবে না তোমার পরীক্ষায়, এটা কঠিন না, একটু লেন্দি আর কি, দেখতেছি তো প্রায় আমাদের কয় পৃষ্ঠা লাগছে, 3 পৃষ্ঠা লাগছে, তো আসলে এত লেন্দি অঙ্ক তোমার দিবে না, কিন্তু এই অঙ্কটা তুমি যদি একবার করে যাও না, কারণ একটা বার যদি তুমি বুঝে করে যাও তাহলে তোমার কিন্তু জিনিসটা হচ্ছে যে পরীক্ষায় কোনো সময় আর প্রবলেম করবে না আর কি। হ্যাঁ, তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা এনজয় করছো এবং এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা ভাই নেক্সট অঙ্কে যাই। আশা করি এখানে হ্যাঁ সব বুঝতে পারছো এটাতে, আর এটাতে কোনো প্রবলেমও নাই। ওকে ভাই, তাহলে চলো আমরা এখানে নেক্সট অঙ্কে যাই। আমরা এই অঙ্কটা দেখে আসো। এই অঙ্কটা তোমাকে তাহলে কি বলতেছে দেখো, তাহলে এই অঙ্কটাতে এখানে আমাদেরকে কি বলা হচ্ছে দেখো, আমাদের এখানে বলতেছে যে 1 লিটার আয়তনের একটা পাত্রে 2 মোল নাইট্রোজেন 4 মোল হাইড্রোজেন কে উত্তপ্ত করলে নাইট্রোজেনের 20% NH3 তে রূপান্তরিত হয়, বিক্রিয়াটির সাম্যাঙ্ক কত। এখানে চলো আমি তোমাকে একটু করে ক্লিয়ার করে দিই। দেখো আগের অঙ্কটাতে দেখো তো স্পেসিফিক্যালি বলাই ছিল ক্যাপি এবং কি গণনা করো, ক্যাসি গণনা করো।
নর্মালি তোমার অঙ্কে হয় ক্যাপি গণনা করতে বলবে, নাহলে ক্যাসি গণনা করতে বলবে, হ্যাঁ। কিন্তু এখানে খেয়াল করে দেখো, এখানে তোমার ক্যাপিও বলে নাই, স্পেসিফিক ভাবে ক্যাসিও বলে নাই। তাহলে জাস্ট বলছে তোমাকে কি বলতো, সাম্যাঙ্ক কত। জাস্ট তোমাকে কি বের করতে বলছে, সাম্যাঙ্ক কত। এরকম যদি তোমাকে বের করতে বলে, তাহলে তোমার অঙ্কটা নিয়ে একটু চিন্তা করতে হবে, হ্যাঁ। আসো আমরা তোমাকে অ্যানালাইসিস করে একটু করে শিখে আসো। এই জিনিসটা তোমার বইতে নাই, তারপরে চলো এটা তোমার খুবই হেল্পফুল হবে তোমার ম্যাথ করার জন্য। আসো আমরা অ্যানালাইসিস বের করতে বলি। এখন এই অ্যানালাইসিস আমরা করব কখন, এই অ্যানালাইসিসটা আমরা এখানে করব কখন, চলো আমরা সব আলোচনা করি, আসো। আচ্ছা, তাহলে তোমাকে যদি কখনো সাম্যাঙ্ক বা অনলি যদি তোমাকে বলে, বা সাম্য ধ্রুবক বলে, তাহলে এখানে তোমাকে কিন্তু ক্যাপি এবং ক্যাসি স্পেসিফিক ভাবে বলে নাই। জাস্ট তোমাকে কি বের করতে বলছে, সাম্যাঙ্ক এবং সাম্য ধ্রুবক। এরকম যদি তোমাকে বলে, তাহলে তোমার আইডিয়ালি ক্যাপিও বের করা লাগবে, ক্যাসিও বের করা লাগবে। আমি তোমাকে জিনিসটা আরেকবার ক্লিয়ার করি। এখানে দেখো, আগের অঙ্কটাতে দেখো তো, স্পেসিফিক ভাবে তোমার এখানে ক্যাপি ক্যাসি বলাই ছিল, রাইট। কিন্তু এই অঙ্কটাতে খেয়াল করে দেখো, তোমাকে এখানে ক্যাপি ক্যাসি বলে নাই, বলছে সাম্যাঙ্ক কত। তাহলে যদি কখনো কোশ্চেনে আমাকে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বের করতে বলে, তাহলে আমার আইডিয়ালি ক্যাপিও বের করা লাগবে, ক্যাসিও বের করা লাগবে। তাহলে আমরা এখানে তাহলে একটু করে নোট ডাউন করি জিনিসটা। সেটা হচ্ছে যে কি, যদি কোয়েশ্চনে আমাকে সাম্যাঙ্ক বের করতে বলে, তাহলে আমাকে ক্যাপি ক্যাসি উভয়ই বের করা লাগবে। তাহলে এখানে আমরা চলো একটু স্টার দিয়ে নোট করে দিই। সেটা হচ্ছে যে, যদি কোয়েশ্চনে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বের করতে বলে, তবে আইডিয়ালি মানে আদর্শগতভাবে ক্যাপি ক্যাসি উভয় বের করতে হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আইডিয়ালি কথাটা লিখলেন কেন? কারণ তোমার ইচ্ছা শক্তি থাকলেও সবসময় তুমি ক্যাপি ক্যাসি দোনোটাই বের করতে পারবা না। তোমাকে হয়তো যখন যে কোনো একটা জিনিস বের করতে হবে, তখন তুমি কোনটা বের করবা, ওইটাই আসলে আমাদের শেখানো হচ্ছে উদ্দেশ্য। দেখো আমি তাহলে তোমাকে কি কি বলে দিলাম এখানে, যদি তোমার এই কোয়েশ্চনে কখনো কি বের করতে বলে, যদি তোমার এই কোয়েশ্চনে কখনো ক্যাপি মানে সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবক বের করতে বলে, মানে ক্যাপি ক্যাসি স্পেসিফিক ভাবে বলে না দেয়, তাহলে তোমার আইডিয়ালি মানে আদর্শগতভাবে দোনোটাই আসলে বের করতে পারো, মানে বের করা উচিত। কিন্তু আসলে সবসময় তুমি বের করতে পারবা না আর কি, হ্যাঁ। তো কখন কি করবা, আমি তোমাকে চলো একটু করে অ্যানালাইসিস করতে শিখাই। আসো এক নাম্বার অ্যানালাইসিস করি, আসো। এক নাম্বার কি, সাপোজ এমন হইলো কোয়েশ্চনে তোমাকে পাত্রের আয়তনও বলে দেওয়া নাই, আবার টোটাল চাপও বলে দেওয়া নাই। তাহলে আমি তোমাকে বুঝাই বলি, এখানে কোয়েশ্চনে পাত্রের আয়তন অর্থাৎ ভি, এটা হচ্ছে যে ভি এবং মোট চাপ পি টোটাল কোনোটি বলে দেওয়া নাই। বলে দেয়া নাই, ওকে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবে, অর্থাৎ তোমাকে পাত্রের আয়তন ভিও বলে দেয় নাই, পাত্রের আয়তন মোট চাপ তোমার এখানে পি টোটালও বলে দেয় নাই। তাহলে এই মানে বিও বলা নাই, পিও পি টোটালও এখানে বলা নাই, অর্থাৎ ভি বলে নাই, পি টোটাল এটাও তোমার এখানে কোয়েশ্চেনের মধ্যে বলা নাই। তাহলে এই ধরনের ক্রস দ্বারা আসলে আমরা বোঝাচ্ছি বলা নাই, হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা তাহলে কি করব, এই ক্ষেত্রে তাহলে আমাদের করণীয়টা কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে আগে আমরা এখানে একটা অ্যাজাম্পশন করতে হবে বা ধরে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, ভি পাত্র, এটাকে আমরা 1 লিটার ধরে নিব, 1 লিটার ধরবো। আর ধরার পরে আমরা ক্যাসি বের করব, ধরার পরে আমরা কি বের করব, ক্যাসিটা বের করব। তাহলে আসলে অ্যানালাইসিসটা আরেকবার তোমাকে আমি বলি। সাপোজ তোমার এমন হইলো কোয়েশ্চনের মধ্যে, যেমন দেখো আগের অঙ্কটাতে কি হয়েছে, আগের অঙ্কটাতে আয়তনও দেওয়া ছিল, চাপও দেওয়া ছিল, কিন্তু সবসময় এরকম হবে না, কোয়েশ্চনের মধ্যে সবসময় এরকম থাকবে না। তোমার কোয়েশ্চনে কি হতে পারে, কোয়েশ্চনের মধ্যে তোমার কাছে যে পাত্রের আয়তনও বলে দিল না, পি টোটালও বলে দিল না। সেই ক্ষেত্রে তোমার কি করা লাগবে, সেই ক্ষেত্রে তোমার যেটা করা লাগবে সেটা হচ্ছে যে পাত্রের আয়তনটাকে কত ধরে নিবা, ভি পাত্র লিটারটাকে তুমি 1 ধরে নিবা, 1 লিটার ধরে নিবা,
এই 1 লিটার ধরে তুমি কি বের করবা, কেসি বের করবা। ঠিক আছে? আচ্ছা, এইবার আসো এখানের ক্ষেত্রে, এইবার আসো এটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করে দেখো। কেসি তো তুমি এখানে বের করে ফেলছো। এরপরে এরপরে স্টেপটা দেখো, যদি টেম্পারেচার দেওয়া থাকে, যদি কোয়েশ্চনে টেম্পারেচার দেয়া থাকে, তবে তবে ক্যাসি থেকে তুমি কি বের করবা, ক্যাপি বের করবা। কিভাবে? কারণ তুমি জানো ক্যাপি ইকুয়ালস টু কত হয়, ক্যাসি আর টি। চলো আমরা এখানে লিখি। তাহলে আমরা এখানে বুঝলাম যে যদি টেনশনে টেম্পারেচার দেওয়া থাকে তখন আমরা কি করব, ক্যাসি থেকে আমরা ক্যাপি বের করব। কিভাবে দেখো, কারণ আমরা জানি ক্যাপি ইকুয়ালস টু ক্যাসি আর টি পাওয়ার ডেল্টা এন। আর যদি কোয়েশ্চনে ক্যাসি এই টেম্পারেচার দেওয়া না থাকে, যদি কোয়েশ্চনে টেম্পারেচার দেয়া না থাকে, তবে শুধু ক্যাসি বের করব, শুধু ক্যাসি বের করব। ভাই এগুলো নিজেরা বারবার প্র্যাকটিস করবো, নাহলে কিন্তু এটা পারবা না। এগুলো কঠিন লাগার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে জিনিসগুলো ক্লিয়ার করা আসলে হয় না কোথাও। তাহলে চলো আমি তোমাকে আরেকবার ব্যাখ্যা করি জিনিসটা। সেটা হচ্ছে ভাই দেখো, প্রথম কথা আমাদের এই প্রথম কেসটা কি দেখো, এটাকে আমরা আলোচনা করতে পারি এই কেস নাম্বার 1 দিয়ে আর কি। হ্যাঁ, তো এখানে দেখো আমার প্রথম আলোচনাটা কি, প্রথম আলোচনা আমাদের কোথায়, সেটা হচ্ছে যে ভাই আমার যদি এমন হয় পাত্রের আয়তনও বলে দেয় নাই, তারপর হচ্ছে আমাকে এখানে পি টোটালও বলে দেয় নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, বি পাত্র ইকুয়ালস টু 1 লিটার ধরবো এবং আমরা ক্যাসি বের করবো। এবার আমরা চেক করবো যে কোয়েশ্চনে টেম্পারেচার উল্লেখ আছে কিনা নাই। টেম্পারেচার যদি উল্লেখ থাকে তখন আমরা ক্যাসি থেকে ক্যাপি বাই করবো। যদি টেম্পারেচার উল্লেখ না থাকে তাহলে সাম্যাঙ্ক বের করতে বলে আমরা জাস্ট ক্যাসিটাই বের করবো, তখন আর আমাদের হাতে অপশন থাকবে না ক্যাপি বাই করার। হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য রাখবা। আচ্ছা 2 নাম্বার আসো, 2 নাম্বার কেস। 2 নাম্বার কেস, 2 নাম্বার কেস হচ্ছে যে সাপোজ ধরো তোমার কাছে কোয়েশ্চনে, সাপোজ ধরো তোমার কাছে কোয়েশ্চনে ভি পাত্র যেটা, এটা সাপোজ ধরো তোমার কাছে দেওয়া নাই, কিন্তু পি টোটাল যেটা, এটা হচ্ছে তোমার কাছে দেওয়া আছে কোয়েশ্চনে। অর্থাৎ তোমার এখানে কি করা আছে বলতো, তোমার এখানে ভি পাত্রটা হচ্ছে যে ভাই দেওয়া নাই, পি টোটাল ধরো দেওয়া আছে। এই ধরনের ক্ষেত্রে তুমি কি বের করবা, এই ধরনের ক্ষেত্রে ক্যাপি বের করব। তাহলে তোমাকে জিনিসটা আরেকবার আমি বুঝাই বলি। এমন যদি হয় কোয়েশ্চনের মধ্যে যদি ভি পাত্র দেওয়া নাই কিন্তু পি টোটাল দেওয়া আছে, ভুলিও তুমি ভি পাত্রকে 1 লিটার ধরিও না। পোলাপাইনের একটা প্রবণতা থাকে কি, সবাই শুধুমাত্র উপরেরটাই দেখে। দেখো আমি কিন্তু ভাই ভালো করে এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, কারণ এগুলোতে ভুল করে মানুষজন। আমি আরেকবার বলি জিনিসটা, সেটা হচ্ছে কি, যদি ভিও দেওয়া না থাকে, পিও দেওয়া না থাকে, তখন তুমি ভি পাত্র ইকুয়ালস টু 1 লিটার ধরবা। যদি ভি পাত্র দেওয়া না থাকে, পি টোটাল দেওয়া থাকে, তখন কিন্তু 1 লিটার ধরবা না, তখন তুমি জাস্ট ক্যাপি বের করে ফেলবা। ওকে, দেন ক্যাপি বাই করার পরে এখানে 2টা কন্ডিশন আবার আসবে। ক্যাপি বাই করার পরে এখানে 2টা কন্ডিশন আবার আসবে। দেখো আমরা চলো তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে চলো আমরা নিচে নামাই দিই আরেকবার করে, সেটা আসো দেখি। দেন তুমি তো এখানে ক্যাপি তো বাই করে ফেলছো, তারপরে কি করবা দেখো, তারপরে তোমার চেক করা লাগবে যে কোয়েশ্চনে টেম্পারেচার দেওয়া আছে কিনা নাই। দেওয়া থাকলে, অলরেডি তুমি তো ক্যাপি বাই করছো, দেওয়া থাকলে কি করবে, এবারে এই ক্যাপি থেকে তুমি হচ্ছে যে ক্যাসিতে যাবা। আর যদি দেওয়া না থাকে তাহলে শুধু ক্যাপি বাই করবা। চলো জিনিসটা আমি আরেকবার বুঝাই তোমাকে। দেখো তোমার এখানে তুমি 2 নাম্বার কেসে কি করলা বলো তো, ধরো পিটোটাল দেওয়া আছে, তো তুমি পিটোটাল থেকে এখানে কি বের করে ফেললা, ক্যাপি বের করে ফেলবা। তারপর ক্যাপি বের করার পরে তোমার কাজটা থাকবে যে টেম্পারেচার দেওয়া আছে নাকি নাই সেটা চেক করা। যদি দেওয়া থাকে তখন তুমি ওই যে ক্যাপি বের করছো ওইখান থেকে তুমি ক্যাসিতে যাবা। আগে কি করছিলা, আগে হচ্ছে ক্যাসি থেকে তুমি ক্যাপিতে গেছো, এবার তুমি ক্যাপি থেকে ক্যাসিতে যাবা। দেন যদি দেওয়া না থাকে তাহলে শুধুমাত্র ক্যাপিটাকে তুমি হচ্ছে যে বের করবা। ওকে, যেমন এখানে তুমি শুধুমাত্র ক্যাসিকে বের করছিলা। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে ভাই। আর এবার আসো টেম্পারেচার 3, সরি কি বলি, কেস নাম্বার 3। আচ্ছা কেস নাম্বার 3 বুঝতেই পারতো, এবার কেস নাম্বার 3 কি হবে। দেখো কেস নাম্বার 1 কি হয়েছিল, দোনোটা দেওয়া ছিল না। কেস নাম্বার 2 কি হয়েছে, পি টোটাল দেওয়া আছে। আর কেস নাম্বার 3 কি হবে, পি টোটালও দেওয়া থাকবে এবং ভি টোটালও দেওয়া থাকবে। তাহলে কেস নাম্বার 3 তে কোয়েশ্চনে
ভি অফ পাত্র এটাও দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। আবার অন্যদিকে পি টোটালটাও তোমার এখানে কি হবে ভাই, দেওয়া থাকবে। এই ধরনের ক্ষেত্রে কি করবা, এই ধরনের ক্ষেত্রে তোমার কোনো কিছু ধরাধরি করা লাগবে না। এই ধরনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে টেম্পারেচার দেওয়া থাকুক টেম্পারেচার না দেওয়া থাকুক কোনোই মানে ডিফারেন্স ক্রিয়েট করবে না। এই ধরনের ক্ষেত্রে ক্যাপি ক্যাসি উভয়কেই বের করা লাগবে, বের করা লাগবে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে আমি তোমাকে চলো আরেকবার একটু করে ক্লিয়ার করে জিনিসগুলা। তোমার যদি দোনোটাই দেওয়া না থাকে তখন তুমি ভি পাত্রকে 1 লিটার ধরে তুমি হচ্ছে কি বের করে ফেলবা, ভি পাত্রকে 1 লিটার ধরে তুমি হচ্ছে যে ভাই ওইখানে এই ক্যাসি বের করবা। দেন তোমার চেক করা লাগবে যে তোমার এখানে কি টেম্পারেচার দেওয়া আছে কিনা। যদি টেম্পারেচার দেওয়া থাকে সেটা তো খুবই ভালো। টেম্পারেচার দেওয়া থাকলে তুমি হচ্ছে এখান থেকে ওই কেপিতে কনভার্ট করবা। আর টেম্পারেচার যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে তোমার শুধুমাত্র ক্যাসিটা বের করলেই চলবে, ক্যাপি আর বের করা লাগবে না। অন্যদিকে 2 নম্বর কেস হচ্ছে যে তোমার এখানে ভি পাত্র দেওয়া নাই কিন্তু পি টোটাল দেওয়া আছে। এই ক্ষেত্রে তুমি জাস্ট প্রথমে আগে ক্যাপি বের করে ফেলবা। এই ক্ষেত্রে কিন্তু আবার ভাগ নামি করে কিন্তু ভি পাত্রটাকে 1 লিটার ধরিও না। দেন তুমি টেম্পারেচার দেওয়া থাকলে ক্যাপি থেকে ক্যাসিতে যাবা, টেম্পারেচার দেওয়া না থাকলে ক্যাপি বের করবা। 3 নম্বর কেস হচ্ছে যে ভাই সিম্পল, যদি তিনোটাই দেওয়া থাকে মানে দোনোটাই দেওয়া থাকে টেম্পারেচারের উপর আসলে কোনো ইফেক্ট ফেলে না। যেমন দেখো এখানে আমরা যে অঙ্কটা করছি এখানে দোনোটাই দেওয়া ছিল, ভি পাত্র দেওয়া ছিল, টোটাল প্রেসারও দেওয়া ছিল, টেম্পারেচার দেওয়া ছিল না। টেম্পারেচার দেওয়া থাকলেও বের করতে হবে দোনোটাই, না দেওয়া থাকলেও বের করতে হবে। টেম্পারেচার দেওয়া থাকলে সুবিধা আর কি, টেম্পারেচার দেওয়া থাকলে তোমার এখানে আর এই ক্যাপিটা আলাদাভাবে বের করা লাগে না, ওইটা থেকে আসলে সূত্র দিয়ে তুমি এখানে চলে যেতে পারবা। ওকে, তাহলে এরপরে চলো আমরা এখানে যাই। আচ্ছা আমরা এই ম্যাটটা লক্ষ্য করি এখানে। এখানে দেখো এখানে আমাকে কি বলছে অঙ্কটাতে, এখানে আমাকে বলতেছে যে 1 লিটার আয়তনের একটি পাত্রে, আচ্ছা এখানে আর একটা জিনিস দেখে তোমাকে। এখানে আমরা হ্যাঁ সাপোজ ধরে এমন হয়েছে 4 নম্বর ঘটনা, 4 নম্বরটা দেখে নেই। কোয়েশ্চনে ভি পাত্র দেওয়া আছে কিন্তু পি টোটাল দেওয়া নাই, কিন্তু পি টোটাল এটা হচ্ছে ভাই তোমার কাছে দেওয়া নাই। তাহলে এই ক্ষেত্রে কি করবা, এই ক্ষেত্রে তুমি যেটা করবা ফার্স্টে আগে ক্যাসি বের করবো। আর এখানে তো কাউকে ধরাধরি করার কিছু নাই, বুঝো নাই, যেহেতু ভি পাত্র দেওয়াই আছে। ক্যাসি বের করবো, দেন ক্যাসি বের করার পরে কি করব, আমরা এটা চেক করব। হ্যাঁ, তাহলে জিনিসটা বুঝিয়ে আসো। যদি আমার এমন হয় পাত্রের আয়তন দেওয়া আছে কিন্তু টোটাল প্রেসার দেওয়া নাই, তাহলে শুধু আগে প্রথমে ক্যাসি বের করে ফেলবো। তারপর হচ্ছে দেন আমরা টেম্পারেচার দেওয়া থাকলে ক্যাসি থেকে ক্যাপিতে যাব, টেম্পারেচার দেওয়া না থাকলে ক্যাসিতেই থেকে যাব। আমি যদি তোমাকে তাহলে এক বাক্যে যদি সামারি করতে চাই জিনিসটার আসলে ব্যাপারটা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, সামারি যদি আমরা করতে চাই, সামারি হইতেছে কি ভাই, সাপোজ ধরো পাত্রের আয়তনও দেওয়া নাই, তোমার হচ্ছে যে পি টোটালও দেওয়া নাই, তুমি তখন পাত্রের আয়তনটা ধরে ক্যাসি বের করবা। সাপোজ ধরো এমন হইলো পাত্রের আয়তন দেওয়া আছে কিন্তু তোমার এখানে বি টোটাল দেওয়া নাই, বি পাত্রটা দেওয়া নাই, তখন তুমি ওই যে যেহেতু চাপ দেওয়া আছে তাহলে তুমি ক্যাপি বের করবা। যদি দোনোটা দেওয়া থাকে তাহলে দোনোটা বের করতে হবে। এমন যদি হয় ভি ভি দেওয়া আছে পি দেওয়া নাই, তখন তুমি ক্যাসি বের করবা। ওকে, সিম্পল এক্সপ্লেনেশন ভাই। আশা করি এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, মানে এই অঙ্কটাতে যাই, এই অঙ্কটা করিয়ে আসো। দেখো এই অঙ্কটাতে আমাকে কি বলা হচ্ছে ভাই, আমাকে বলা হচ্ছে 1 লিটারের আয়তনের একটি পাত্রে 2 মোল নাইট্রোজেন 4 মোল হাইড্রোজেনকে উত্তপ্ত করলে নাইট্রোজেনের 20% NH3 তে রূপান্তরিত হয়, বিক্রিয়াটির সাম্যাঙ্ক কত। দেখো তোমাকে বের করতে বলছে কি আগে, সাম্যাঙ্ক। তাহলে তোমার কি বের করা উচিত, আইডিয়ালি আইডিয়ালি ক্যাপিও বের করা উচিত, ক্যাসিও বের করা উচিত। তুমি একটু প্রশ্নের দিকে তাকাইলা, দেখলে এখানে পাত্রের আয়তন দেওয়া আছে, তাহলে পাত্রের আয়তন দেওয়া আছে তাহলে তুমি ইজিলি ক্যাসি বের করতে পারবা। এবার লক্ষ্য করো কোশ্চনে কি কোথাও টেম্পারেচার উল্লেখ আছে, কোশ্চনে কোথাও টেম্পারেচার উল্লেখ নাই। তাহলে আইডিয়ালি দুটোটা বের করতে পারা উচিত হইলেও তোমার যেহেতু টেম্পারেচার উল্লেখ নাই, তাহলে তুমি কিন্তু ক্যাসি থেকে কিন্তু ক্যাপিতে যেতে পারবা না। সো তোমার এটা এই আশা ছেড়ে দিতে হবে। তাহলে তোমার এখানে কি বের করা লাগবে, জাস্ট অনলি ক্যাসি। এই অ্যানালাইসিস গুলো খুবই ইম্পর্টেন্ট। যদি তোমার এখানে টেম্পারেচার দেওয়া থাকতো এবং তুমি যদি ক্যাপি বাইর না করতা, তোমার কিন্তু 50% মার্কস কাটা যাইতো। ওকে, এটা কিন্তু ভাই ট্রিকি জিনিস, সো এটা লক্ষ্য রাখবা। আচ্ছা তাহলে আসো আমরা তাহলে এখানে ক্যাসি বাই করবো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে আমাদের প্রথম কাজটাকে আগে বিক্রিয়া লেখা।
ট্যাপে গেছি, সবগুলো অঙ্ক আমরা কিভাবে করবো, আগে বিক্রিয়া দিয়ে স্টার্ট করবো। বিক্রিয়াটা কি ভাই, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করতেছে, তাহলে নাইট্রোজেনের গ্যাসীয় কন্ডিশন বিক্রিয়া করবে 3 মোল হাইড্রোজেনের গ্যাসীয় কন্ডিশনের সাথে, আর এখানে আমার তৈরি করবে তখন হচ্ছে 2NH3, রাইট। তাহলে এখানে আমার তৈরি করবে হচ্ছে যে 2NH3 গ্যাসীয় কন্ডিশন। আচ্ছা গেল, এবার আসলে শুরুতে লিখবো আমরা এখানে, হ্যাঁ স্টার্টিং এ কি হয় দেখো। আগে আমরা এই অঙ্কটা কিন্তু এভাবে স্টার্ট করছিলাম, দেখো বিক্রিয়া শুরুতে এবং সাম্যাবস্থায়। দেখো এখানে বলছে কি, 1 লিটার আয়তনে একটি পাত্রে 2 মোল নাইট্রোজেন এবং 4 মোল হাইড্রোজেনকে উত্তপ্ত করলে নাইট্রোজেনের 20% NH3 তে রূপান্তরিত হয়। তার মানে নাইট্রোজেন আগে ছিল কয় মোল, 2 মোল। তাহলে শুরুতে আমার নাইট্রোজেন ছিল কয় মোল, 2 মোল, হাইড্রোজেন ছিল কয় মোল, 4 মোল। দেখো তো শুরুতে NH3 এর কোনো মোল সংখ্যা দেওয়া আছে নাই, NH3 উৎপাদক, তাহলে এটাকে 0 মোল ধরে নিবা। আমি চলো এই জিনিসটাকে তাহলে একটু মুছে দিই, আশা করি এটা বুঝতেই পারছো। এখানে জাস্ট আমি তাহলে কি বের করবো, এখানে ক্যাসি। তাহলে চলো আমরা এই জিনিসটাকে উপরে তুলে দিই। ওকে ভাই, তাহলে এবার আসো সাম্যাবস্থা লিখবো। দেখো সাম্যাবস্থায় তোমার এখানে কি বলছে, সাম্যাবস্থায় বলতেছে তোমার এখানে এই যে নাইট্রোজেনের 20% NH3 তে রূপান্তরিত হয়। তাহলে আমার একটু বুঝতে হবে, তাহলে নাইট্রোজেনের 20% রূপান্তরিত হয়েছে মানে নাইট্রোজেনের ছিল 2 মোল, এই 2 মোলের 20% তোমার হচ্ছে যে মানে বিয়োজিত হয়ে গেছে। তাহলে বিয়োজিত মোল সংখ্যা আমার বের করা লাগবে। তাহলে আমরা চলো এখানে বের করি নাইট্রোজেনের বিয়োজিত মোল সংখ্যা কত আসবে। দেখো তো নাইট্রোজেনের 20% কিন্তু কনভার্ট হয়ে গেছে, তাই না, বিয়োজিত হয়েছে। তাহলে নাইট্রোজেনের ছিল আগে 2 মোল, এটার 20%, তো 20% মানে আমরা কিভাবে লিখতে পারি, 20/100। আমরা লিখতে পারি 20/100। তাহলে এখানে কত আসবে, তোমার এখানে আসা উচিত 0.4 মোল। এখন এখানে কি করলাম, নাইট্রোজেনের ছিল হচ্ছে 2 মোল আর এটার 20% কনভার্ট হয়ে গেছে, জন্য 20/100 করছি। আগে হচ্ছে তোমার 25% ছিল, জন্য 25/100 মানে 1/4 লিখছিলাম। এখানে আমি চাইলে 1/5 লিখতে পারতাম, সমস্যা নেই। আচ্ছা তাহলে এই 0.4 মোল হচ্ছে বিয়োজিত হয়ে গেছে। তাহলে লক্ষ্য করে এখানে নাইট্রোজেন ছিল আগে 2 মোল, নাইট্রোজেন ছিল আগে 2 মোল, এটার 0.4 হচ্ছে বাদ হয়ে গেছে। তাহলে এখন এখানে থাকবে কয় মোল, থাকবে হচ্ছে তোমার এখানে 1.6 মোল। এবার লক্ষ্য করে এখানে নাইট্রোজেনের 1 মোল থেকে 2 মোল NH3 তৈরি হয়, তাহলে 1 থেকে তৈরি হয় 2, তাহলে মানে ডাবল তৈরি হয়। তাহলে এখানে 0.4 খরচ হয়েছে, তাহলে এটা 0.4 এর ডাবল তৈরি হবে না। তাহলে আগে ছিল তো এখানে 0, তাহলে এখন তৈরি হবে কত, ওই যে 0.4 এর ডাবল। কারণ কেন, দেখো এক বিক্রিয়া থেকে আমরা দেখতেছি 1 থেকে হচ্ছে 2 তৈরি হয়, তাহলে এখানে 0.4 খরচ হয়েছে, তাহলে 0.4 এর ডাবল তৈরি হবে। অর্থাৎ তাহলে এখানে থাকবে কত মোল, এখানে যোগ কেন করছি, কারণ এটা উৎপন্ন হচ্ছে, তাহলে 0.8 মোল থাকবে। আর এখানে লক্ষ্য করে দেখো 1 মোল রিয়াকশন করে 3 মোলের সাথে, তাহলে 0.4 রিয়াকশন করবে কত সাথে, 0.4 ইন্টু 3 এর সাথে, তার মানে 1.2 মোলের সাথে। তার মানে এর ছিল হচ্ছে আগে 4, এখন থাকবে কত বলো তো, কত মোল বিক্রিয়া করে ফেলবে। দেখো এটার নাইট্রোজেনের 1 মোল বিক্রিয়া করে এটার হচ্ছে ভাই 3 মোলের সাথে, তাই না। তাহলে নাইট্রোজেনের খরচ হচ্ছে কত মোল, 0.4, তাহলে 0.4 বিক্রিয়া করবে এটা কত মোলের সাথে, এই যে 0.4 ইন্টু 3 এর সাথে। তাহলে এখানে থাকবে কত, এই এটা 2.8 হয়ে যাবে তাহলে এখানে, কারণ এটা 1.2। আমি চলো তোমাকে জিনিসটা একটু ভেঙেও দেখাই এখানে। তাহলে আমরা এখানে এই উপরে বিক্রিয়া থেকে আমরা কি দেখতেছি, 1 মোল না N2 বিক্রিয়া করে কার সাথে, 3 মোল H2 এর সাথে। তার মানে 1 মোল N2 যখন বিক্রিয়া করে তখন 3 মোল H2 বিক্রিয়া করে। তাহলে এখানে N2 খরচ হচ্ছে কত মোল, 0.4 মোল। তাহলে 0.4 মোল N2 খরচ হচ্ছে, তাহলে সেটা রিয়াকশন করবে কার সাথে বলো, এই যে 3 ইন্টু 0.4 মোল H2 এর সাথে, ঐকিক নিয়ম। তাহলে 1.2 মোল H2। তার মানে যখন 0.4 মোল N2 বিক্রিয়া করবে তখন এটা 3 গুণ বেশি মোল হাইড্রোজেন বিক্রিয়া করবে। এটা তো খুবই সিম্পল হিসাব। দেখো না এখান থেকে দেখো, এই নাইট্রোজেন যখন 1 মোল বিক্রিয়া করে তখন এটা নাইট্রোজেনের যতটুকু রিয়াকশন করবে তার 3 গুণ রিয়াকশন বেশি এখান থেকে করবে। তাহলে নাইট্রোজেনের এখানে রিয়াকশন করলো হচ্ছে 0.4, তাই না। তাহলে নাইট্রোজেন এখানে রিয়াকশন করলো 0.4, তাহলে ওই 0.4 এর 3 গুণ বেশি রিয়াকশন এখানে এ করবে। তাহলে নাইট্রোজেনের 0.4 রিয়াকশন করছে, আগে ছিল 2, এই জন্য 2 থেকে 0.4 বাদ হয়েছে। আর এখানে হাইড্রোজেনের আগে আছে 4, আর এখানের মধ্যে খেয়াল করে দেখো
0.4 এর এখানে এটা নাইট্রোজেনের যদি 0.4 রিয়াকশন করে, এই হাইড্রোজেনের আরো 3 গুণ রিয়াকশন করবে। তাহলে 0.4 এর 3 গুণ রিয়াকশন করছে। তো হাইড্রোজেনের ছিল আগে 4, তাহলে 4 থেকে রিয়াকশন করে ফেলছে 0.4 ইন্টু 3, বাদ দাও 2.8 থাকবে। আর এখানে 2 মোল তৈরি হয়েছে। এখানে বিয়োগ কেন করতেছি না হাইড্রোজেনের বেলায়? কারণ হাইড্রোজেনটা বিক্রিয়ক। ওকে, আশা করি বুঝতে পারছো এখানে। তাহলে আমরা যদি এবারে সিম্পল ভাবে যদি ক্যাসিটা বাই করি, তাহলে দেখো ক্যাসি কত হবে আমার এখানে। ক্যাসি হবে তোমার এখানে, দেখো খেয়াল করে দেখো, আমরা যদি বিক্রিয়া থেকে লিখতে চাই, NH3 এর ঘনমাত্রার উপরে স্কোয়ার দাও, তারপর এখানে হচ্ছে আমার এখানে N2 এর ঘনমাত্রার উপরে পাওয়ার 1 দাও, তারপর এখানে আমার হাইড্রোজেনের ঘনমাত্রার উপরে পাওয়ার কিউব দাও। তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসবে, ভাই এই যে NH3 ঘনমাত্রা কত বা N2 ঘনমাত্রা কত, এটা আসলে বের করা সোজা। দেখো NH3 ঘনমাত্রা কত হবে, N/V না, S = N/V। তাহলে N of NH3 ডিভাইডেড বাই V। একটা জিনিস লক্ষ্য করে দেখো, V কিন্তু এখানে 1 লিটার, তার মানে এখানে যে মোল সংখ্যা সেটাই আসলে কিন্তু ঘনমাত্রার সমান হবে। অর্থাৎ NH3 হবে কার সমান, N of NH3 সেটা কত, 0.8 মোল। আর মোল পার লিটার করে দাও। তারপর এখানে দেখো সেম ভাবে নাইট্রোজেনের মোল সংখ্যা কত হবে, যেহেতু এখানে পাত্রের আয়তন 1 লিটার, তাহলে এটার যে মোল সংখ্যা এখানে কত, 1.6, কারণ আমরা অলওয়েজ সাম্য অবস্থাটা কাউন্ট করি। তারপর এখানে আমরা তাহলে হাইড্রোজেনের কত হবে, তাহলে ভাই 2.8। তাহলে এখানে বসাও, তাহলে কত আসবে, NH3 স্কোয়ার, তো সো এটা আসবে তোমার কাছে 0.8, এটার স্কোয়ার হয়ে যাবে, এখানে 1.6 ইন্টু 2.8 এর কিউব হয়ে যাবে। তাহলে এখানে আমার ক্যাসি কত আসছে দেখো, ক্যাসি আসছে আমার কাছে এখানে 0.8 এর স্কোয়ার ডিভাইডেড বাই 1.6 ইন্টু 2.8 এর কিউব। তাহলে এটা আসছে ভাই 0.0182। আর একক কি হবে ভাই, ডেল্টা এন কত হবে, এখানে উৎপাদক কত আছে 2 বিয়োগ বিক্রিয়কে কত আছে 1 + 3 -2 হবে ডেল্টা এন। তাহলে ডেল্টা এন যদি -1 হয়, তাহলে মোল পার লিটারের উপরে কত হবে এককটা, -2 হবে। অর্থাৎ তুমি চাইলে এটাকে কি লিখতে পারো, আমি যদি একটু মুছে লিখি এখানে, -2 হওয়ার কারণে এটা হয়ে যাবে লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। ওকে, সো এটা হচ্ছে আমার এখানে আনসার। এটা হচ্ছে আমার এখানে আনসার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো ভাই। সো আমরা ক্যাপে গেছি, সবগুলো ম্যাথ আসলে এভাবে করবো। আজকে হচ্ছে আমাদের লেকচারটা শেষ। আজকে ভিডিওটা তোমার ভালো লাগে, ভিডিওতে লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।